আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া তোমাদের সাথে একটা নতুন সিরিজ নিয়ে হাজির হয়েছি। এই সিরিজে আমরা যেটা করব, আমরা এসএসসির কেমিস্ট্রি যে বই, সেই বইয়ের কেমিস্ট্রি মূল বইয়ের বেসিক রিভিশন করব। কেমিস্ট্রি মূল বইয়ের বেসিক রিভিশন বলতে কি বোঝাচ্ছি, এই সিরিজে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ওখানে মূল বইয়ের ভিতরে যে সমস্ত বেসিকগুলো দেয়া আছে ওই বেসিকগুলো তোমাদেরকে বুঝায় বুঝায় রিভিশন দিয়ে দিব। সো খুব শর্ট টাইমে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে একটা চ্যাপ্টারের বেসিকগুলো তুমি রিভিশন দিয়ে দিতে পারবা। পাশাপাশি এই ক্লাসগুলোর আরেকটা সুবিধা আছে। সুবিধাটা কি? এই ক্লাসগুলোর আরেকটা সুবিধা হচ্ছে মেইন বইয়ের যে সমস্ত এমসিকিউগুলো আছে, মানে মেইন বইয়ের বেসিকের ভিতরে কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলা তুমি আমার এই সাথে সাথে রিভিশন দিয়ে ফেলতে পারবা। এমসিকিউর পাশাপাশি কোন কোন টপিকগুলা, কোন কোন রিয়াকশনগুলা, কোন কোন তোমার হচ্ছে ইনফরমেশনগুলা তোমার সিকিউতে আসে, সেটাও কিন্তু আমরা এই ক্লাসে দেখিয়ে দিব। সো এক ক্লাসের ভিতরে তোমার বেসিক রিভিশন হয়ে যাচ্ছে, তুমি এমসিকিউর জন্য দাগানো পেয়ে যাচ্ছ, তারপরে সিকিউ এর জন্য দাগানো পেয়ে যাচ্ছ। আর মেইন তোমার হচ্ছে সুবিধা, এই ক্লাসগুলো যখন তুমি দেখবা তখন তুমি মেইন বই খুলে খুলে কি তোমার ইম্পর্টেন্ট, কোনগুলো তোমার ইম্পর্টেন্ট না, এটা কিন্তু তুমি অনায়াসে আইডেন্টিফাই করে ফেলতে পারবা। সো এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই খুবই ইফেক্টিভ হবে। যারা যারা এই ক্লাসগুলো অলরেডি খুঁজে পেয়ে গেছো ইউটিউবে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের ব্যাটলস অফ এসএসসি চ্যানেল অবশ্যই অবশ্যই সাজেস্ট করবা এবং হচ্ছে যে আমাদের এই চ্যানেলগুলোর সাথে কানেক্টেড থাকবা। যেই চ্যানেলগুলো থেকে এই ক্লাসগুলো আপলোড হইতেছে এই চ্যানেলগুলোর সাথে কানেক্টেড থাকবা। আমরা আরও অনেক অনেক কন্টেন্ট তোমাদের এসএসসিদের জন্য, এসএসসি 25 ব্যাচের জন্য নিয়ে চলে আসছি। সামনের এই জার্নিতে অসাধারণ কিছু ক্লাস পাবা ইনশাল্লাহ। আমরা শুধু সিনিয়রদেরই পড়াই না, আমরা শুধু 11-12 এসএসসিদেরই পড়াই না, আমরা এসএসসিদের জন্য যে চমৎকার সার্ভিস দিতে পারি তার জন্য এই ক্লাসগুলো দেখলেই তুমি বুঝতে পারবা। সো চলো আমরা দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে দেখো আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার খনিজ সম্পদ এবং জীবাশ্ম, এই চ্যাপ্টারটা দেখব। খনিজ সম্পদ এবং জীবাশ্ম এই চ্যাপ্টারে আমাদের যা যা ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস আমরা দেখার চেষ্টা করব। যা যা আমাদের সিকিউ এমসিকিউতে আসে প্রত্যেকটা জিনিস আমরা দেখার চেষ্টা করব। সো চলো আমরা দেরি না করে এই চ্যাপ্টারের একদম বেসিক টু অ্যাডভান্স জিনিসপত্র শিখে ফেলি, কেমন? সো বেসিক টু অ্যাডভান্স জিনিসপত্র শিখে ফেলি। সো চলো আমরা প্রথমে হচ্ছে যে চ্যাপ্টারের ভিতরে আস্তে আস্তে যাওয়া শুরু করি। প্রথমে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে বেসিক কিছু ইনফরমেশন দেয়া আছে, তাই না? বেসিক কিছু ইনফরমেশন দেয়া আছে, যে এই যে বেসিক ইনফরমেশন দেয়া আছে এগুলো জাস্ট একবার রিডিং মারবা। এখান থেকে তেমন কিছুই তোমার প্রয়োজন হবে না, বেসিক ইনফরমেশন থেকে তোমার তেমন কিছুই প্রয়োজন হবে না। সো এগুলো একবার রিডিং মারবা। এরপরে আসবে হচ্ছে তোমার এই যে ফসিল ফুয়েল বা জীবাশ্ম। এই ফসিল ফুয়েল বা জীবাশ্ম এটাও তোমাকে প্রথমে একবার রিডিং মারতে হবে, জাস্ট বেসিক একবার রিডিং মারতে হবে। প্রাকৃতিক গ্যাসের এই অংশটা একটু রিডিং মারতে হবে এবং রিডিং মারার পরে এই যে আমাদের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, যেটা আমাদের 80%, এইটা কিন্তু এমসিকিউতে চলে আসবে। সো এমসিকিউর জন্য এই অংশটা পড়ে রাখবা। এবং এছাড়া প্রাকৃতিক গ্যাসে ইথেনের পরিমাণ 7%, প্রোপেনের পরিমাণ থাকে 6%, বিউটেন এবং আইসোবিউটেন 4%, পেন্টেন 3%। এই ইনফরমেশনগুলা সবগুলাই এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। মেইন বই থেকে এমসিকিউ হুবহু তুলে দিলে এটা দেয়া যায়। তাছাড়া এই যে এই ইনফরমেশনটা এটাও ইম্পর্টেন্ট। সো এটা একটু আমাদের পড়ে রাখতে হবে, ঠিক আছে? এই জায়গাতে এই যে 500 ফুটের যেই একটা ইনফরমেশন আছে এইটাও একটু ভালো করে পড়ে রাখবা, কেমন? আচ্ছা, এবার দেখো এখানে আমাদের একটা প্রণালী দেয়া আছে, এই প্রণালীটা কি আসলে? প্রণালীটা হচ্ছে পেট্রোলিয়ামের আংশিক পাতন প্রণালী। মানে হচ্ছে এই জায়গায় দেখো আমরা এই প্রণালীর ভিতর থেকে পেট্রোলিয়াম গ্যাস ইনসার্ট করছি। পেট্রোলিয়াম গ্যাস যখন ইনসার্ট করছি তখন বেসিক টেম্পারেচার ছিল 20 ডিগ্রি। সো 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা পেট্রোলিয়াম গ্যাস ইনসার্ট করলাম। এই পেট্রোলিয়াম গ্যাস যখন এই প্রণালীর ভিতরে যাচ্ছে, প্রণালীর এক এক স্টেজে টেম্পারেচার এক এক রকম। যেমন দেখো প্রথমে 70 ডিগ্রি টেম্পারেচার আছে, 120 ডিগ্রি আছে, 170 আছে, 270 আছে, 340 আছে। এভাবে এই প্রণালীতে আমাদের টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে। সো এক এক টেম্পারেচারে আমাদের এখান থেকে এক এক ধরনের গ্যাস নির্গত হয়। যেমন দেখো আমরা এখান থেকে যেই পেট্রোলিয়াম গ্যাস ইনসার্ট করলাম, 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা গ্যাসোলিন পাই, 120 ডিগ্রিতে আমরা ন্যাপথা পাই, 170 ডিগ্রিতে আমরা কেরোসিন পাই, 270-এ আমরা ডিজেল পাই,
370-এ আমরা জ্বালানি তেল পাই, ঠিক আছে। এবং এই দেখো, খেয়াল করে দেখো, ডিজেল এবং জ্বালানি তেল এর মাঝখানের স্টেজে আমরা লুব্রিকেটিং তেল পাই। লুব্রিকেটিং তেল কোন জায়গায় দেখো, ডিজেল এবং জ্বালানি তেলের মাঝখানে। অর্থাৎ লুব্রিকেটিং তেলের যে টেম্পারেচার ডিফারেন্স, এটা কিন্তু 270 থেকে 340-এর মাঝখানে, ঠিক আছে। এবং দেখো আমরা লাস্ট যেটা বিটুমিন পাচ্ছি হচ্ছে 340-এর চেয়ে বেশি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। সো বিটুমিন একদম লাস্ট স্টেজে পাচ্ছি। আমাদের এখান থেকে প্রশ্ন কি কি আসে দেখো, আমাদের গ্যাসোলিনটা এমসিকিউতে আসে, ঠিক আছে, ন্যাপথাটা এমসিকিউতে আসে, তারপরে হচ্ছে বিটুমিনটা এমসিকিউতে আসে। এই তিনটা এমসিকিউতে চলে আসে। এই প্রণালী কখনো এমসিকিউতে ফুলি দেয় না, সো মেইনলি এখান থেকে এমসিকিউ দেয়। সো এইটুকু তুমি যদি বুঝতে পারো তাহলে এইটা ব্যবহার করে তুমি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। এবার বলবা ভাইয়া এটা তো মনে থাকে না, কেমনে প্র্যাকটিস করব? দেখো প্রথম কথা হচ্ছে তোমাকে এই জায়গা থেকে তুমি পেট্রোলিয়াম ইনসার্ট দিছো, দেখো পেট্রোলিয়াম ইনসার্ট দিছো 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। প্রথমে এটা মনে রাখতে হবে, প্রথমে তুমি লিখে লিখে পেট্রোলিয়াম শব্দটা মুখস্থ করবা। এরপরে আসবে হচ্ছে গ্যাসোলিন শব্দটা, এরপরে তুমি লিখে লিখে গ্যাসোলিন শব্দটা মুখস্থ করবা, তারপর ন্যাপথা মুখস্থ করবা, তারপর কেরোসিন মুখস্থ করবা, তারপর ডিজেল তেল, তারপর লুব্রিকেটিং, তারপর জ্বালানি তেল। এক একটা শব্দ তুমি বারবার লিখবা, লিখে 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 মুখস্থ করবা। এই লিখে 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 মুখস্থ করে এইবার তুমি টেম্পারেচারগুলা লেখা শুরু করবা। আচ্ছা টেম্পারেচার কি, প্রথমে 20, তারপরে 70, তারপরে 120, 170, 270, 340। এই যে টেম্পারেচারগুলো আছে এই টেম্পারেচারগুলো বারবার বারবার সিরিয়ালি লিখবা। সিরিয়ালি লেখার পরে এবার একটার সাথে একটা কানেক্ট করবা। এভাবে তুমি যদি বারবার লিখে লিখে প্র্যাকটিস করো দেখবা মনে থাকছে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যখন তুমি এই চ্যাপ্টার থেকে বোর্ডে আসা এমসিকিউ প্র্যাকটিস করবা, বোর্ডে আসা এমসিকিউ প্র্যাকটিসের সময় তুমি দেখবা যে বারবার এই এমসিকিউর ভিতর দিয়ে 2-1টা এমসিকিউ রিপিট আসতেছে। ওই 2-1টা এমসিকিউ পড়লেই কিন্তু আমরা কমন পেয়ে যাই, ঠিক আছে। ওই 2-1টা এমসিকিউ পড়লে আমরা কমন পেয়ে যাই। আচ্ছা এবার আসো আমরা আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী অংশে কি আছে একটু রিভিউ করে দেখার চেষ্টা করি। এইবার আসে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন যে অংশটা। দেখো এই জায়গাতে এই যে পেট্রোলিয়াম, গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন প্রত্যেকটা ডিটেলস দেয়া আছে। সো ওখানে যেটা যেটা বললাম ওটা এখানে ডিটেলস দেয়া আছে, এগুলো একটু রিডিং পড়বা। এই জায়গায় যে পিস যে অংশটা আছে না, পিস এই অংশের স্ফুটনাঙ্ক 340 থেকে বেশি, এইটা একটু রিডিং পড়িও। কেমন রাস্তা তৈরিতে কাজে লাগে, এটা রিডিং পড়িও, এটা কিন্তু এমসিকিউতে আসে, এইটা আমাদের এমসিকিউতে আসে। আচ্ছা এটা এমসিকিউতে আসে। এবার আসো হাইড্রোকার্বন নিয়ে আমাদের প্রথম পড়াশোনা শুরু। হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়। হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়। সেই হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে সমস্ত যৌগ তৈরি হয় সেগুলোকে আমরা হাইড্রোকার্বন বলি। সো এই ধরনের গঠিত যৌগ যেমন দেখো মিথেন, ইথেন, ঠিক আছে, সাইক্লোহেক্সেন, এগুলো সব হাইড্রোকার্বন। মেইনলি আমাদের হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফেটিক মানে হচ্ছে যেখানে তোমার হচ্ছে সিকল থাকবে কিন্তু চক্র থাকবে না, সিকল থাকবে কিন্তু চক্র থাকবে না। সো সিকলটা কি? সিকলটা হচ্ছে কি এরকম 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 সিকল, লম্বা চেইন তৈরি হবে কিন্তু চক্র হবে না। অ্যারোমেটিক মানে হচ্ছে চক্র, চক্র। অ্যারোমেটিক মানে কি? অ্যারোমেটিক মানে হচ্ছে চক্র। অর্থাৎ সিকলগুলা যদি কখনো এরকম 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 করে চক্র তৈরি করে তখন সেটাকে অ্যারোমেটিক বলে। আর সিকল তৈরি করলে সেটা হচ্ছে অ্যালিফেটিক। সো অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুইটার ভিতরে পার্থক্য করতে হবে। আচ্ছা এবার দেখো আমরা মেইনলি এখানে অ্যারোমেটিকের কিছুই পড়বো না, আমরা পড়বো হচ্ছে অ্যালিফেটিক। সো এই যে অ্যালিফেটিক পড়তেছি, অ্যালিফেটিক আসলে কারা এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। দেখো অ্যালিফেটিক কথাটির অর্থ কি? কথাটির অর্থ হচ্ছে চর্বিজাত। এই কথাটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার বলছে এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণী চর্বি থেকে পাওয়া গিয়েছিল, তাই এই হাইড্রোকার্বনের নাম হচ্ছে অ্যালিফেটিক। এবং অ্যালিফেটিক যে হাইড্রোকার্বন এরা দুই ধরনের, প্রথম হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, 2 নম্বর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সো দেখো তার মানে অ্যালিফেটিক যেটা এইটাও কিন্তু শিকলে আবার মুক্ত শিকল হইতে পারে আবার বদ্ধ শিকল হইতে পারে। তার মানে এই জায়গাতে অ্যারোমেটিকে আমরা যে চক্র বললাম, অ্যারোমেটিক মানে কিন্তু শুধু চক্র না, অ্যারোমেটিকের কিন্তু আরো কাহিনী আছে। সো ওইগুলোর দিকে আমরা না যাই, আমরা অত কাহিনীর দিকে না যাই, আমরা জাস্ট এটা মনে রাখার চেষ্টা করি অ্যালিফেটিক মানে হচ্ছে শিকলযুক্ত। শিকলে আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। সো এই যে শিকলে মুক্ত শিকল এবং বদ্ধ শিকল, এই মুক্ত শিকল বদ্ধ শিকল বলতে কি বোঝায় এটা আমরা একটু পরে বুঝতে পারবো। প্রথমে আসো আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বন, এইটা আবার কি? মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দেখো দুই প্রকার, একটা হচ্ছে
তোমার মুক্ত শিকল হাইড্রোকার্বনের একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন এক বন্ধন, যেখানে যেখানে কার্বন কার্বন এক বন্ধন থাকবে তারা সবাই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন, সো মাথায় রাখতে হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে কার্বন কার্বন এক বন্ধন। সো কার্বন কার্বন এক বন্ধন মানে হচ্ছে অ্যালকেন। অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন এক বন্ধন। এগুলো নিয়ে আমরা একটু পরে আসবো, অ্যালকেন অ্যালকিন অ্যালকেন সবগুলো নিয়ে আসবো। এবার আসো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা? অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে যারা কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি করতে পারে, এদেরকে আমরা অসম্পৃক্ত বলি। কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি করতে পারে, এদেরকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। যেমন দেখো এই জায়গাতে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, যেমন ইথাইন। ইথাইন একটা কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত যৌগ। যে সমস্ত যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন তাদেরকে আমরা বলি হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাদেরকে বলা হচ্ছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এবার আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত আসার পরে আমরা পরবর্তীতে আসি আমাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বনে। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কারা সেগুলোর উদাহরণে। যেমন দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মুক্ত শিকলের এইটাই যদি আমাদের এভাবে বদ্ধ অবস্থায় থাকে তখন সেটাকে বদ্ধ শিকল বলে। যেমন দেখো এই জায়গা থেকে একটা বদ্ধ ঘর বা তোমার হচ্ছে যে চক্র আকার তৈরি করছে না, এটাকে বলা হচ্ছে তোমার বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এইটা একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এটা একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এটা একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এবার বলবা ভাইয়া এই বদ্ধ শিকল এবং অ্যারোমেটিক এই দুইটার ভিতর পার্থক্য কি? দেখো অ্যারোমেটিকের যদি উদাহরণ দিই, অ্যারোমেটিকের উদাহরণ হচ্ছে বেনজিন। এই হচ্ছে বেনজিন, এই বেনজিন হচ্ছে অ্যারোমেটিক, আর এইগুলো হচ্ছে সব বদ্ধ শিকল। পার্থক্য হচ্ছে একটাই, পার্থক্য যেটা এইটাকে বলা হচ্ছে কনজুগেশন। কনজুগেশনের পার্থক্য। বদ্ধ শিকলে কোনো কনজুগেশন থাকে না, কিন্তু অ্যারোমেটিক যেটা আছে বা বেনজিন টাইপ যে যৌগগুলো আছে এগুলোতে কনজুগেশন হয়। কনজুগেশন বলতে কি বোঝাচ্ছে দেখো, একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল ডাবলের কনফিগারেশন থাকে বা সিঙ্গেল ডাবলের কম্বিনেশন থাকে। এই যে সিঙ্গেল ডাবলের কম্বিনেশন থাকে এইটাকে আমরা বলি হচ্ছে কনজুগেশন। এটাকে কি বলি ভাই আমরা? কনজুগেশন। তাহলে এই জায়গাতে যেগুলো হচ্ছে বদ্ধ শিকলে কিন্তু কোনো কনজুগেশন হয়নি, কিন্তু এখানে কনজুগেশন হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক এবং তোমার হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফেটিকের পার্থক্য। আচ্ছা এই পর্যন্ত যদি বুঝি এইগুলা থেকে তেমন একটা এমসিকিউ আসবে না। এমসিকিউ এর মেইন কাহিনী সামনে শুরু হবে। দেখো এই যে অ্যারোমেটিকের কথা বললাম, অ্যারোমেটিকের ভিতরে দেখো বেনজিন আছে, ন্যাপথলিন আছে, এগুলো সব অ্যারোমেটিক। এবং এই অ্যারোমেটিকে তোমার বৈশিষ্ট্য কি? ওই যে কনজুগেশন থাকবে। যেমন দেখো বেনজিনে তোমার কনজুগেশন থাকবে, বেনজিনে এরকম কনজুগেশন থাকবে। ন্যাপথলিন মানে হচ্ছে দুইটা চক্রেও তোমার কনজুগেশন থাকবে, এরকম 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 দুইটা চক্র, এই দুইটা চক্রেও তোমার কনজুগেশন থাকবে। কিভাবে? তোমার সিঙ্গেল ডাবল এবার এখানে ডাবল হলে এখানে সিঙ্গেল, এখানে ডাবল হবে, এখানে সিঙ্গেল, এখানে ডাবল হবে। সো এই যে কনজুগেশন এটা হচ্ছে একটা চক্রের, এটা দুইটা চক্রের, এটাকে বলা হচ্ছে বেনজিন। ঠিক আছে, এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলে বেনজিন, এটাকে বলে হচ্ছে ন্যাপথলিন। এটাকে কি বলে? ন্যাপথলিন। সো বেনজিন এবং ন্যাপথলিন এগুলো সব অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিকের এই দুইটা উদাহরণই আসবে, এই বেনজিন এবং ন্যাপথলিন এই দুইটা উদাহরণই আসবে। এমসিকিউতে আসলে এই দুইটা তুমি দাগাবা, এই দুইটা তোমাকে দাগাতে পারতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, এবার আসো বেনজিন ন্যাপথলিন শেখার পর এবার আসো আমাদের সমগোত্রীয় শ্রেণী। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সমগোত্রীয় শ্রেণী মানে হচ্ছে একই গোত্রের বা একই জাতের। ঠিক আছে, এখন দেখো এইটাকে আমি এইভাবে ঠিক বোঝার চেষ্টা করি। ধরো আমরা যদি একটু আমাদের মানুষের ধর্মের দিকে চিন্তা করি, আমরা মানুষ হচ্ছে অনেকগুলো ধর্মে বিভক্ত, তাই না? সো মানুষের ভিতরে অনেক ধর্ম আছে। যেমন বাংলাদেশে তুমি যদি দেখো মেজর ধর্ম হচ্ছে আমাদের ইসলাম, তাই না? আমাদের মেজর ধর্ম হচ্ছে ইসলাম, আমরা হচ্ছে মুসলিম। এছাড়া আমাদের হিন্দু ভাইরা আছে, আমাদের বৌদ্ধ ভাইরা আছে, আমাদের খ্রিস্টান ভাইরা আছে। সো এই জায়গাতে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম এই যে ধর্মগুলো আছে প্রত্যেকটা ধর্মের কি সাইন একই রকম? উত্তর হচ্ছে না,
এক একটা ধর্মের কিন্তু সাইন একরকম। আমরা যারা মুসলিম আমরা দেখবা হচ্ছে যে দাড়ি রাখি, আমরা টুপি পরি, আমরা নামাজ পড়ি, সো এগুলো হচ্ছে আমাদের ইসলাম ধর্মের সাইন। সেমভাবে যারা হিন্দু ধর্মের তারা পূজা করে, তাদের আলাদা আলাদা সাইন আছে। যারা খ্রিস্টান ধর্মের তারা হচ্ছে গির্জায় যায়, তাদের আলাদা আলাদা সাইন আছে। সো দেখো এক এক ধর্মের এক এক ধরনের বৈশিষ্ট্য আছে না, এই যে বৈশিষ্ট্যগুলা বা সাইনগুলা এগুলার উপর ডিপেন্ড করে তারা একটা আলাদা গোত্রে ভাগ হয়ে যায়। ইসলাম একটা আলাদা গোত্র বা একটা জাতি, ঠিক আছে, এভাবে আলাদা ভাগ হয়ে যায়। সেমভাবে হিন্দু একটা গোত্র জাতি, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে। জৈব যৌগের ভিতরে, টোটাল জৈব যৌগের ভিতরে আবার আলাদা আলাদা জাত তৈরি হয়। যেমন ধরো একটা জাতের নাম হচ্ছে অ্যালকোহল জাত। অ্যালকোহলের সংকেত হচ্ছে ROH। এই যে অ্যালকোহল জাত, এই যে জাতের ভিতরে যারা যারা আছে সবার কমন বৈশিষ্ট্য থাকবে, তাদের সবার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, কাদের সাথে বিক্রিয়া করবে, কি করবে না করবে, সেম বৈশিষ্ট্য থাকবে। কার্বক্সিলিক অ্যাসিড জাত, এই অ্যাসিডগুলা আর একটা ধর্মের জাত। এদের ভিতরে এদের আলাদা আলাদা শ্রেণী থাকতে পারে, আলাদা আলাদা মানুষ থাকতে পারে, কিন্তু এদের ভিতরে যেই সদস্যগুলা থাকবে তাদের বৈশিষ্ট্য কমন, ঠিক আছে। এই ধরনের যে কমন বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা এই শ্রেণীগুলোকে বলি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এবং যেইটা দিয়ে আমরা চিহ্নিত করি যে এইটা আসলে একই গোত্রের, ওই চিহ্নিত করার মূলককে বলা হচ্ছে কার্যকরী মূলক। মানে যার মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি যে তারা একই গোত্রের বা একই শ্রেণীর অন্তর্ভুক্ত, তাকে আমরা বলি হচ্ছে কার্যকরী মূলক। ইংলিশে এটাকে বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ। কি বলে? ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। এখন আসো আমরা এই যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক কে কে আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই আমাদের দেখো প্রথম যেই গোত্রটা আছে সেটাকে বলা হচ্ছে অ্যালকেন। এই গোত্র কি? এই গোত্রের নাম হচ্ছে অ্যালকেন। সো অ্যালকেনের ক্ষেত্রে আমাদের সাধারণ সংকেত CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেন। সো এই যে অ্যালকেন আমরা শ্রেণীটা পাইলাম, অ্যালকেনের নামের শেষে সবসময় দেখবা AN থাকে, অ্যালকেন, AN বা ANE, অ্যালকেন। এবং অ্যালকেনের বেসিক বৈশিষ্ট্য হচ্ছে এরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন। যেমন দেখো মিথেন এক কার্বন বিশিষ্ট মিথেন, দেখো তো নামের শেষে এন আছে কিনা, মিথেন। দেখো ইথেন নামের শেষে এন আছে, দেখো মিথেন হচ্ছে এক কার্বন বিশিষ্ট, ইথেন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, প্রোপেন হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, ঠিক আছে। দেখো এখানেও নামের শেষে এন আছে, ঠিক আছে। বিউটেন হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, দেখো এখানেও নামের শেষে এন আছে। সো এই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এরা সবাই হচ্ছে অ্যালকেন শ্রেণীর অন্তর্ভুক্ত। মিথেনের সাথে ইথেনের পার্থক্য হচ্ছে মিথেনের কার্বন সংখ্যা 1, ইথেনের কার্বন সংখ্যা 2, কিন্তু মিথেন এবং ইথেন দুইটাই দেখো সেম ফর্মুলা দিয়ে তৈরি। যেমন দেখো মিথেনে একটা কার্বন সংখ্যা হইলে, এই জায়গায় খেয়াল করো, একটা কার্বন সংখ্যা হইলে C1H, দেখো 2n মানে কি 2+2 মানে কি এখানে আসতেছে হচ্ছে CH4, ঠিক আছে। সেম ভাবে C2 হলে H4+2 তার মানে কি C2H6, দেখো তো এইভাবে সেম ফর্মুলার মাধ্যমে তৈরি হচ্ছে না। সেম ফর্মুলার মাধ্যমে তৈরি হওয়ার কারণে আমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই সবগুলাকে অ্যালকেন বলতে পারতেছি, এবং সব অ্যালকেনগুলা আমার একই শ্রেণী সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত বা অ্যালকেন শ্রেণীর অন্তর্ভুক্ত। সেমভাবে আমাদের পরবর্তীতে আসে হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত, এটা এমসিকিউতে আসে, অ্যালকিনের সাধারণ সংকেত সেটা কি CnH2n, এবং এদের নামের শেষে ইন থাকে, অ্যালকিন ইন থাকে। যেমন দেখো 2 কার্বন বিশিষ্ট ইথিন, 3 কার্বন বিশিষ্ট প্রোপিন, বুঝতে পারছো। এবার অ্যালকিনের ক্ষেত্রে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড হয়। সো যেহেতু কার্বন কার্বন ডাবল বন্ডে আমাদের অ্যালকিন তৈরি হয়, সো একটা কার্বন দিয়ে কখনো কিন্তু অ্যালকিন তৈরি হওয়া সম্ভব না। সো অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে ইথিন, মানে 2 কার্বন বিশিষ্ট। মাথায় রাখতে হবে, এটা এমসিকিউ। অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে ইথিন, যেটা আমাদের 2 কার্বন বিশিষ্ট। সো এটা মাথায় রেখে তারপরে আমাদের আগাতে হবে। এরপরে দেখো আমাদের পরবর্তীতে আসে হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন মানে হচ্ছে CnH2n-2, -2 হলে তখন অ্যালকাইন। যেমন দেখো অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য ইথাইন, প্রোপাইন 2 নম্বর সদস্য। সো এই জায়গাতে খেয়াল করে দেখো আইন যুক্ত আছে, আইন কথাটা যুক্ত আছে। সো যেখানে আইন কথাটা যুক্ত আছে তারা সবাই হচ্ছে অ্যালকাইনের শেষে আইন যুক্ত থাকে। এবং মাথায় রাখতে হবে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। কি থাকে ভাইয়া? কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। এরপরে দেখো আমাদের পরবর্তী যৌগ যেটা, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের বেসিক সংকেত হচ্ছে ROH থাকলে এটাকে অ্যালকোহল বলে। এই R মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ CH3। সো CH3OH এইটা হচ্ছে আমাদের অ্যালকোহল। মাথায় রাখতে হবে CH3OH এইটা হচ্ছে আমাদের কি অ্যালকোহল। সো এই যে CH3OH আমরা অ্যালকোহল পাইলাম, এই CH3OH নিয়ে
আমরা কাজ করলে অ্যালকোহল শ্রেণীর সমস্ত যৌগ পাবো। যেমন দেখো অ্যালকোহলের শেষে মিথানল, ইথানল, তাহলে খেয়াল করো তো অ্যালকোহল এর শেষে অল যুক্ত আছে না, অল, অল, তাহলে অ্যালকোহল মানে নামের শেষে অল যুক্ত থাকতে হবে। নামের শেষে অল যুক্ত থাকলে তাকে আমরা অ্যালকোহল বলতে পারবো। আবার বলি, নামের শেষে অল যুক্ত থাকলে তাকে আমরা অ্যালকোহল বলতে পারবো। এবার আসো পরবর্তী ইম্পর্টেন্ট যেটা, এই লাস্টের তিনটে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, এই তিনটা থেকেই কোশ্চেন বেশি আসে, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। সো দেখো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সংকেত কি? অ্যালডিহাইডের সংকেত হচ্ছে RCHO, এটাকে বলে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের নামের শেষে ন্যাল থাকে, ওখানে কি ছিল? অল ছিল। এখন অ্যালডিহাইডের নামের শেষে হবে কি? ন্যাল। যেমন দেখো ইথান্যাল, তারপরে দেখো প্রোপান্যাল, ঠিক আছে? ন্যাল, ন্যাল থাকলে সেটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। এরপরে পরবর্তী ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের নামের শেষে দেখো ওইক অ্যাসিড থাকে। কি থাকে? ওইক অ্যাসিড। এবং বেসিক সংকেত হচ্ছে RCOOH, এইটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের বেসিক সংকেত। এই বেসিক সংকেত দেখে বোঝা যাচ্ছে যে নামের শেষে কি থাকবে? ওইক অ্যাসিড। নামের শেষে কি থাকবে? ওইক অ্যাসিড। সো ওইক অ্যাসিড দেখে আমরা চিনতে পারবো এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এবং এই যে নামের শেষে তোমার কখনো অ্যালকেন, কখনো অ্যালকিন, কখনো অ্যালকাইন, কখনো হচ্ছে তোমার প্রোপান্যাল, মিথানল, কখনো হচ্ছে অ্যালকোহল, মিথানল, তারপরে ইথানল, তারপরে ওইক অ্যাসিড, এই যে পার্থক্যগুলো হচ্ছে, কিন্তু একটা জিনিসকে খেয়াল করছো? মিথ, ইথ, প্রো, বিউট, এগুলোর উপর ডিপেন্ড করে মিথানল, প্রোপানল, বিউটানল এরকম আসতেছে না? সো এগুলো আসলে কোথা থেকে আসতেছে? এগুলো আসে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে নামকরণের সময় কিছু জিনিসপত্র তৈরি হয় সেই জায়গা থেকে। তার আগে, ওই জায়গাতে যাওয়ার আগে আমাদের দেখো এই জায়গাতে অ্যালকাইল মূলক বলে একটা গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপ, এইটা বুঝতে হবে। দেখো একটা বেসিক অ্যালকেনের সংকেত হচ্ছে RH, এইটা হচ্ছে একটা বেসিক অ্যালকেনের সংকেত। এখন বলবো ভাইয়া এই আরটা আসলে কি? এই আরটাই হচ্ছে অ্যালকাইল গ্রুপ। আর এর বেসিক সংকেত হচ্ছে CnH2n+1, এটা হচ্ছে আর এর বেসিক সংকেত। সো তুমি যদি এক কার্বন বিশিষ্ট আর বানাও তাহলে আসবে হচ্ছে CH3, তার সাথে একটা হাইড্রোজেন বন্ধন করলে মিথেন তৈরি হয়। সো আমরা যদি অ্যালকোহলের সাথে আর নিই তাহলে ROH হয়। সো ROH হলে দেখো CH3OH হয়। সো এই যে গ্রুপ, এই গ্রুপটাকে বলা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে? অ্যালকাইল গ্রুপ। এই অ্যালকাইল গ্রুপের আমরা নামকরণ কিভাবে করি? দেখো অ্যালকাইল গ্রুপের নামকরণের ক্ষেত্রে সাপোজ ধরো এক কার্বন বিশিষ্ট CH3 নিলাম, এটাকে বলা হচ্ছে মিথাইল। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে মিথাইল। যদি আমরা দুই কার্বন বিশিষ্ট C2H5 নিই, মানে এইটাকে লিখলে, ভেঙে লিখলে CH3CH2, এইটাকে বলা হচ্ছে ইথাইল, ঠিক আছে? তার মানে অ্যালকাইল গ্রুপের শেষে, নামের শেষে আইল কথাটা যুক্ত থাকে। কি থাকে? আইল কথাটা যুক্ত থাকে। সো এই যে বেসিকগুলো তোমাদের রিভিউ করে দিচ্ছি, জাস্ট কোথা থেকে কি কি আমাদের বোঝা লাগবে সেটুকু আমি তোমাকে বলে দিয়ে যাচ্ছি, জাস্ট এইটুকুই বলে দিয়ে যাচ্ছি। তো রিভিশনের জন্য এই ক্লাসগুলো কিন্তু পারফেক্ট একটা ক্লাস হবে, খুব কম সময় দেখবা সব জিনিসপত্র তোমার রিভিশন হয়ে যাচ্ছে। সো এগুলো হচ্ছে অ্যালকাইল গ্রুপ সম্পর্কে তথ্য গেল। এইবার আসো এই যে কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে, দেখো যখন আমাদের কার্বন সংখ্যা 1, তখন এক কার্বনকে আমরা মিথ বলি। সো অ্যালকেন নিলে নাম হয়ে যায় মিথেন। কার্বন সংখ্যা 2 হলে 2 কার্বনকে আমরা ইথ বলি। সো ইথ অ্যালকেন হলে ইথেন। কার্বন সংখ্যা 3 হলে আমরা 3 কার্বনকে প্রোপ বলি, এটার অ্যালকেন হয়ে গেলে প্রোপেন হয়ে যায়, ঠিক আছে? সো প্রোপেনের জায়গায় যদি অ্যালকোহল হইতো তখন কিন্তু প্রোপ থেকে প্রোপানল হয়ে যেত, প্রোপানল। এভাবে আমাদের মুখস্থ করতে হয়। 4 কার্বন হলে হচ্ছে এটাকে আমরা বিউট বলি। কি বলি ভাইয়া? বিউট। সো বিউট থেকে বিউটানল। 5 কার্বন হলে পেন্ট, 5 মানে হচ্ছে পেন্ট। সো অ্যালকেন হলে পেন্টেন, তারপরে অ্যালকোহল হলে পেন্টানল, তারপরে 6 কার্বন হলে হচ্ছে হেক্স। সো অ্যালকেন হলে হেক্স, হেক্সেন, হেক্সেন থেকে হেক্সানল। 7 কার্বন হলে হচ্ছে হেফট, ঠিক আছে? হেপ্ট থেকে হেপটেন, হেপটানল, এরকম। 8 কার্বন হলে হচ্ছে অক্ট, 8 মানে হচ্ছে অক্ট, অক্ট থেকে অক্টেন, অক্টানল। 9 কার্বন হচ্ছে ননেন, নোনানল, এরকম। ডেকেন, ডেকানল। সো 10 কার্বন মানে হচ্ছে ডেক। সো এইভাবে এক একটা ভাবে আমরা নামকরণ করতে পারি। সো 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার জন্য আমাদের যে গ্রিক ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। এই মনে রাখার মাধ্যমে আমরা তোমার কি বলে আমাদের হচ্ছে যে
জৈব যৌগের একদম বেসিক জিনিসপত্র শিখে আসলাম। এখন থেকে আমরা চ্যাপ্টারের মেইন বেসিকের ভিতরে প্রবেশ করব। মেইন বেসিকের ভিতরে প্রবেশ করব। প্রথমে আসে হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুতি। সো আমরা এতক্ষণ যাবত অ্যালকেনের বেসিক শিখে আসছি। অ্যালকেনের বেসিকটা কি ছিল? অ্যালকেন ছিল হচ্ছে আরএইচ, আরএইচকে অ্যালকেন বলে, বা অ্যালকেনের বেসিক সংকেত যদি দেখি CnH2n প্লাস তোমার হচ্ছে যে 2, এইটাকে আমাদের অ্যালকেন বলে। সো এই যে অ্যালকেনটা, এই অ্যালকেনটার বেসিক যেটা আমরা বুঝলাম, তাহলে এখন আমরা কয়েকটা অ্যালকেন যদি দেখি, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে হচ্ছে CH4 মিথেন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে CH3 বন্ড CH3 ইথেন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে CH3 CH2 CH3 প্রোপেন। এভাবে এক একটা বাড়তে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বইতে তুমি যত বিক্রিয়া পাবা সব বিক্রিয়াই এই বইতে যত বিক্রিয়া পাবা সব বিক্রিয়াই তুমি হয় হচ্ছে এই মিথেনের পাবা আর না হয় হচ্ছে ইথেনের পাবা। এই দুইটার ভিতরে সীমাবদ্ধ থাকবে। এই বইতে যত বিক্রিয়া তুমি হচ্ছে 1 এবং 2 কার্বনের ভিতর সীমাবদ্ধ পাবা। তুমি যখন হায়ার লেভেলে উঠবা 11-12 যাবা তখন জৈব যৌগের প্রায় 250 পেজের একটা চ্যাপ্টার আছে। ওই জায়গাতে আমরা অনেক হিউজ পরিমাণে বিক্রিয়া পড়ি, অনেক বেসিক পড়ি, অনেক জিনিসপত্র শিখি। এখানে আমাদের খুব অল্প ইনফরমেশন এবং অল্প জিনিসপত্র শিখতে হচ্ছে। সো সবগুলাই আমাদের মিথেন এবং ইথেনের মধ্যে সীমাবদ্ধ। এবার আসো আমরা যদি দেখি, প্রথমে আমাদের অ্যালকেনের প্রস্তুতি করছে। অ্যালকেনের প্রস্তুতি মানে কি? কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের মাধ্যমে যে অ্যালকেন প্রস্তুত হয় সেই অ্যালকেনের প্রস্তুতি করবে। এবং প্রথমেই সে কি করছে? কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করছে। সো কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন কিভাবে প্রস্তুত করছে দেখো। প্রথমে সে কার্বন ডাইঅক্সাইড নিছে, কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন সংযোজন করছে এবং এই বিক্রিয়াটি ঘটছে নিকেলের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এই নিকেল এবং টেম্পারেচার এগুলা কিন্তু প্রভাবক, এগুলার উপস্থিতিতে বিক্রিয়া ঘটবে, এগুলা না থাকলে বিক্রিয়া ঘটবে না। কিন্তু এগুলা ফাইনাল প্রোডাক্ট তৈরিতে কোনো ফাইনাল প্রোডাক্টের ভিতরে অংশ নিবে না, জাস্ট কি করবে? জাস্ট হচ্ছে এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করবে। সো দেখো এই কার্বন ডাইঅক্সাইডের কার্বন ডাবল বন্ড অক্সিজেন ছিল। সো এই হাইড্রোজেন যেহেতু পর্যাপ্ত পরিমাণ আমি সরবরাহ করছি, সো এখানে কি হচ্ছে? হাইড্রোজেন পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করার ফলে এই কার্বন ডাবল বন্ড অক্সিজেন ভেঙে যাচ্ছে। ভেঙে যে এই কার্বনের সাথে বাকি হাতগুলোতে হাইড্রোজেন বসতেছে, আর এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন যে পানি তৈরি করছে, এই অক্সিজেনের সাথে যে পানি তৈরি করছে। সো এইভাবে বিক্রিয়া করে আমরা ফাইনালি কি পাচ্ছি? ফাইনালি আমরা দেখো এই কার্বনের সাথে 4টা হাইড্রোজেন মিলে মিথেন, এবং এই অক্সিজেনগুলোর সাথে এই হাইড্রোজেন মিলে পানি পাচ্ছি। তার মানে আমরা একদম বেসিক জিনিস বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের উপস্থিতিতে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমরা নিকেলের উপস্থিতিতে মিথেন এবং পানি তৈরি করতে পারি। একদম পিওর বেসিক একটা বিক্রিয়া এমসিকিউতে চলে আসতে পারে, বা আমাদের এরকম বলতে পারে যে অ্যালকেনের 4টি প্রস্তুতি লিখো বা অ্যালকেনের 3টি প্রস্তুতি লিখো, তখন এটা 1 নাম্বার প্রস্তুতি যেটা তুমি দিবা। তখন কি হবে? এটা 1 নাম্বার প্রস্তুতি যেটা তোমাকে লিখতে হবে। সো অ্যালকেনের প্রথম প্রস্তুতিটা ছিল কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে তোমার কি মিথেন প্রস্তুতি। আচ্ছা, 2 নাম্বার যে প্রস্তুতি, এটার দিকে যদি আমরা তাকাই, 2 নাম্বার প্রস্তুতিতে আসো। 2 নাম্বার প্রস্তুতির দিকে যদি আমরা তাকাই, দেখো অ্যালকিন এবং অ্যালকাইন থেকে প্রস্তুতি। সো অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকাইন মানে কি? অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। এবার অ্যালকিন মানে যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন, সো CH2 ডাবল বন্ড CH2 এটা একটা অ্যালকিন, তাই না? অ্যালকাইন মানে কি? CH ট্রিপল বন্ড CH, এইটা একটা অ্যালকাইন। সো আমরা একটা ইথিন নিছি, একটা ইথাইন নিছি। সো এই ইথিন বা ইথাইন যে কোনো জিনিসের সাথে যখন আমরা হাইড্রোজেন সংযোজন করব, মাথায় রাখবা হাইড্রোজেন সংযোজন নিকেলের উপস্থিতিতে হবে। উইদাউট নিকেল হাইড্রোজেন সংযোজন ঘটবে না। আবার বলি, উইদাউট নিকেল হাইড্রোজেন সংযোজন ঘটবে না। তার মানে এই টোটাল জৈব যৌগ জুড়ে তুমি যদি কোথাও নিকেলের উপস্থিতি দেখো, তার মানেই হচ্ছে হাইড্রোজেন সংযোজন হচ্ছে। আর যদি তুমি দেখো যে কোথাও হাইড্রোজেন সংযোজন হচ্ছে, তাহলে সেখানে নিকেল দিবা, ঠিক আছে? যদি কোথাও দেখো নিকেল আছে, তাহলে সেখানে হাইড্রোজেন সংযোজন হচ্ছে। কোথাও দেখো যদি তোমার হাইড্রোজেন সংযোজন হচ্ছে, তখন প্রভাবক হিসেবে কে ব্যবহার হবে? অবশ্যই ভাইয়া হাইড্রোজেন সংযোজন হলে প্রভাবক হিসেবে নিকেল ব্যবহার হবে। এবং টেম্পারেচারটা মুখস্থ করবা, নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200
200°C টেম্পারেচারে এখানে আমাদের হাইড্রোজেন সংযোজন হয়। সো আমরা কি করলাম, ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন করলাম 180 থেকে 200°C টেম্পারেচারে। তাহলে এই হাইড্রোজেন কি করবে, প্রথম কাজ এর হচ্ছে এই কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে ফেলবে। কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে ফেললে এদিকে একটা হাত খুলে যায়, এদিকে একটা হাত খুলে যায়, এই হাতেও হাইড্রোজেন সংযোজন হয়, এই হাতেও হাইড্রোজেন সংযোজন হয়। খেয়াল করে দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে গেছে, বাকি ওই যে হাতটা খুলে গেছে সেই হাতে একটা করে হাইড্রোজেন যোগ হয়ে গেছে। একটা করে যেহেতু হাইড্রোজেন যোগ হয়ে গেছে, সো সে ইথিন থেকে ইথেনে রূপান্তর হয়ে গেছে। সেমভাবে এখানে ত্রিবন্ধন আছে, সো এই নিকেলের কাজ হচ্ছে এই কার্বন কার্বন ডাবল বন্ডকে ভেঙে ফেলা, কার্বন কার্বন ট্রিপল বন্ডকে ভেঙে ফেলা। সো উপরে একটা বন্ড ভাঙছে, নিচে একটা বন্ড ভাঙছে, সো বন্ড দুইটা ভেঙে গেলে দেখো মাঝখানে একটা বন্ড থাকে, বাকি এদিকেও দুইটা হাত খুলে যাচ্ছিল, এদিকেও দুইটা হাত খুলে যাচ্ছিল, সেই দুইটা হাতে দেখো এখন হাইড্রোজেন বসছে। তাহলে কি হচ্ছে, ইথাইন থেকে ইথেনে রূপান্তর হয়ে গেছে, ইথাইন থেকে ইথেনে রূপান্তর হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি, আর একটা হচ্ছে তোমার হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে তোমার হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। সো অ্যালকেন প্রস্তুতি কার্বন ডাইঅক্সাইড থেকে, অ্যালকেন প্রস্তুতি অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। দুইটা প্রস্তুতির ক্ষেত্রে আমরা হাইড্রোজেন সংযোজন করছি। আর একটা জিনিস মনে রাখবো, হাইড্রোজেন সংযোজন সবসময় আমাদের কিসের উপস্থিতিতে হয় ভাইয়া, হাইড্রোজেন সংযোজন সবসময় আমাদের হচ্ছে তোমার মাথায় রাখবা, হাইড্রোজেন সংযোজন সবসময় তোমার হচ্ছে নিকেলের উপস্থিতিতে হয়। ঠিক আছে, একদম পারফেক্টলি ওকে, আমাদের ক্লাসটা ঠিকঠাকভাবে রেকর্ড হচ্ছে। সো চলো এবার এই চ্যাপ্টার থেকে যদি একটা বিক্রিয়া বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা। বিক্রিয়ার নাম কি, বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। বিক্রিয়ার নাম কি ভাইয়া, বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। টোটাল চ্যাপ্টার থেকে একটা বিক্রিয়া যদি খুবই গুরুত্বপূর্ণ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়, সেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমাদের এখন ভালো করে শিখতে হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ভালো করে শিখতে হবে। দেখো ডিকার্বক্সিলেশন এই কথাটার মানে কি, ডি মানে হচ্ছে বাদ দেয়া, ডি মানে কি, ডি শব্দের অর্থ বাদ দেয়া, কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন। সো এর কথা হচ্ছে বাদ কার্বন, মানে কার্বন বাদ দেয়া, মানে কার্বন সংখ্যা কমানো। তার মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে যাবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হবে, কার্বন সংখ্যা কমে যাবে। এবার ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সবসময় মনে রাখবা, আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটে হচ্ছে অ্যাসিডের সাথে। ধরো আমি একটু আলাদা করে দেখাই দিই, ধরো আমার কাছে একটা অ্যাসিড আছে, অ্যাসিডের নাম হচ্ছে CH3COOH। সো এইটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, যেটার তোমার একদম সঠিক নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড। ইথানোইক কেন, একটা দুইটা কার্বন আছে, সো এক কার্বন হলে মিথ, দুই কার্বন হলে ইথ, যেহেতু দুই কার্বন তাহলে এই জায়গাতে আমাদের নাম আসছে ইথ থেকে ইথানোইক অ্যাসিড। সো ইথানোইক অ্যাসিড, এই ইথানোইক অ্যাসিডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, এই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে OH উঠে যে পানি অপসারিত হয়, আর এই সোডিয়াম এখানে বসে যে CH3COONA তৈরি হয়। সো এটাকে বলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। সো সোডিয়াম কার্বক্সিলেট, এটার বাংলা নাম কি, এটার বাংলা হচ্ছে সোডিয়াম কার্বক্সিলেট, বা আরো সুন্দর করে বললে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। সো এই যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ পাইলাম আমরা, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ বা সোডিয়াম ইথানোয়েট, এইটার সাথে যদি আমরা এখন আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তবে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, মাথায় রাখবা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব কিসের উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটাকে একসাথে বলে হচ্ছে তোমার সোডা লাইম। কি বলে, সোডা লাইম। এমসিকিউ আসে, মাস্ট, বইতে সুন্দর করে উল্লেখ নেই কিন্তু এমসিকিউ আসে, মনে রাখতে হবে। এই দুইটাকে একত্রিত করে বলে হচ্ছে সোডা লাইম। সো এই সোডা লাইম যখন একত্রিত হয়ে থাকবে, তখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখানকার সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তোমার তৈরি করবে হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেট তৈরির সময় একটা সোডিয়াম, দুইটা সোডিয়াম, এই কার্বন আর এই দুইটা অক্সিজেন, একটা অক্সিজেন, তিনটা অক্সিজেন চলে গেল, যে কিন্তু সোডিয়াম কার্বনেট তৈরি করলো। সো এই জায়গায় যে সোডিয়াম কার্বনেটটা তৈরি করলো, সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে যাওয়ার পর দেখো তো এখানে শুধু CH3 অবশিষ্ট থাকে না, শুধু CH3 অবশিষ্ট থাকে। এই CH3 আর তার সাথে একটা হাইড্রোজেন, এই দুইটা একত্রিত মিক্স হয়ে দেখো CH4 তৈরি হয়। CH3 এবং হাইড্রোজেন একত্রিত হয়ে বা মিক্স হয়ে CH4 তৈরি হয়, এই CH3 এবং হাইড্রোজেন। তাহলে ভালো করে খেয়াল করো, আমরা ইনিশিয়ালি যে যৌগটা নিয়েছিলাম, এই যৌগে আমাদের কার্বন সংখ্যা ছিল 2টা,
এই যোগে আমাদের কার্বন সংখ্যা ছিল 2টা। এই 2টা কার্বন থেকে আমরা যখন সোডা লাইম নিলাম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড 2টা একত্রিত হয়ে বিক্রিয়া করে আমাদের একটা কার্বন কমাই ফেললো সোডিয়াম কার্বনেটের মাধ্যমে। তার মানে এই যে ফাইনাল উৎপাদ আমাদের, যেটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, সেই উৎপাদ একটা কার্বন কম হয়ে যাচ্ছে না? যেহেতু একটা কার্বন কম হয়ে যাচ্ছে, একটা কার্বন কম হয়ে যাওয়ার জন্য এটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এইটার মাধ্যমে তুমি অনেক কিছু করতে পারবা। কিভাবে অনেক কিছু করতে পারবা? ধরো তোমাকে হচ্ছে যে একটা সিম্পল জিনিস দেখাই। সাপোজ ধরো আমাদের যদি এরকম বলে কোথাও যে এই জায়গাতে আমি হচ্ছে তোমাকে একটু লিখে দেখাই। সাপোজ ধরো এরকম বললো যে ইথেন থেকে মিথেন প্রস্তুত করো, বললো হচ্ছে কি ইথেন থেকে মিথেন প্রস্তুত করো। তখন তুমি কিভাবে করবা? দেখো, ইথেন থেকে মিথেন প্রস্তুত করতে বললে ইথেনের সংকেত হচ্ছে CH3 এইটা থেকে মিথেনে যাইতে হবে। সো প্রথম কথা, এই জায়গাতে আমাদের কিছু একটা এমন করতে হবে যেটা থেকে আমরা মিথেনে যাইতে পারি। সো প্রথমে আমরা এখানে তোমার ক্লোরিনেশন করব। ক্লোরিনেশন করলে আমাদের এখানে CH3CH2Cl তৈরি হবে। এই যে CH3CH2Cl তৈরি হবে, এর সাথে আমরা এখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এই সবগুলো পরে শিখবো, আমি একটু অ্যাডভান্স দেখাচ্ছি তোমাদের, পরে শিখবো আমরা। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এই ক্লোরিন আর এই সোডিয়াম উঠে যে CH3CH2OH তৈরি হবে, অ্যালকোহল প্রস্তুত হয়ে গেছে। যখনই আমরা অ্যালকোহল পেয়ে যাব, এই অ্যালকোহলকে যদি এখন আমরা KMnO4 এর উপস্থিতিতে জারণ করি, তাহলে জায়মান অক্সিজেন এই টোটালটাকে জারণ করে CH3COOH এ কনভার্ট করবে। এই যে CH3COOH পাইলাম, এরপরে এর সাথে আমরা যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তখন তৈরি হয় CH3COONA। এই যে CH3COONA, এখন এই CH3COONA এইটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডা লাইম করি, তখন দেখো এই সোডিয়াম এবং এই সোডিয়াম চলে যে সোডিয়াম কার্বনেট তৈরি করে, তাই না, এবং মিথেন তৈরি করে। তাহলে দেখো তো, আমরা এখান থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করে, ইথেন থেকে শুরু করে মিথেনে পৌঁছায় গেলাম না? কয়েকটা স্টেপ, 3-4টা স্টেপের মাধ্যমে। সো এই যে 3-4টা স্টেপের মাধ্যমে মিথেন থেকে ইথেনে পৌঁছায় গেলাম, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে হইলো। ফাইনাল স্টেপ কিন্তু আমরা ডিকার্বক্সিলেশনের মাধ্যমে নিছি। সো সব জায়গাতে বা অনেক জায়গাতে আমাদের ডিকার্বক্সিলেশন একদম হুবহু ব্যবহার হবে। সো কোথায় ব্যবহার হবে, কি ব্যবহার হবে, সেগুলো আমরা পরে দেখব। আপাতত আমরা এই জায়গা থেকে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা শিখে ফেললাম। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা রিঅ্যাকশন। এবার আসো অ্যালকেনের ভৌত ধর্ম। সো অ্যালকেনের ভৌত ধর্মের ক্ষেত্রে এই জায়গায় একটু রিডিং পড়বা, একটু মাথায় রাখবা যে অ্যালকেনের ভৌত ধর্মের ক্ষেত্রে 1 থেকে 4 কার্বন যখন হয় তখন এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে থাকে, কিন্তু যখন 5 থেকে 15 হয় তখন কক্ষ তাপমাত্রার উপরে চলে যায় 5 থেকে, এবং 16 এর বেশি হলে এরা কঠিন প্রকৃতির হয়। ঠিক আছে? সো এই যে জিনিসপত্রগুলা MCQ-গুলো একটু ভালো করে মাথায় রাখবা। যেমন 5 কার্বন বিশিষ্ট হলে এই যে আমাদের স্ফুটনাঙ্কের কথা, পেন্টেনের স্ফুটনাঙ্কের দেয়া আছে তোমার হচ্ছে যে 36.1, এটা কিন্তু ডিরেক্ট MCQ-তে চলে আসবে, ইনফরমেটিভ MCQ। সো ইনফরমেটিভ MCQ-গুলো আমাদের জানা লাগবে। এরপরে আসো আমাদের রাসায়নিক ধর্ম। এই যে রাসায়নিক ধর্ম, এইটা আমাদের CQ-তে আসবেই আসবে, একদম মাস্ট রিঅ্যাকশন। CQ-তে আসবে একদম মাস্ট রিঅ্যাকশন। CQ-তে আসার একদম গুরুত্বপূর্ণ একটা রিঅ্যাকশন, যেটা তোমাকে মাস্ট সুন্দর মতো গুছিয়ে পড়ে রাখতে হবে। আচ্ছা, কিভাবে পড়বা? দেখো, প্রথমে আমরা মিথেন নিছি, মিথেনকে আমরা ক্লোরিন যোগ করছি কিন্তু ইউভি এর উপস্থিতিতে। এই বিক্রিয়াটা ইউভি এর উপস্থিতিতে মাস্ট হবে। এইটা কিন্তু MCQ বিভিন্ন সময় দিবে যে তোমার অ্যালকেনের ক্লোরিনেশনে কোনটি মাস্ট থাকতে হয়, সেটা কি ইউভি লাইট। ইউভি লাইট মানে কি? ইউভি লাইট মানে হচ্ছে তোমার অতিবেগুনি লাইট। সো এই অতিবেগুনি লাইট আমাদের মাস্ট থাকতে হয়। সো এই দেখো, এখানে আমরা প্রথমে মিথেন নিলাম, মিথেনকে আমরা ক্লোরিনের উপস্থিতিতে বিক্রিয়া করাইলাম। সো ক্লোরিনের উপস্থিতিতে বিক্রিয়া করাইলে যেটা ঘটবে, এখান থেকে একটা হাইড্রোজেন, দেখো আমি একটু বিক্রিয়াটা লিখে দেখাই। সো এই মিথেনের CH3 এবং একটা হাইড্রোজেন আলাদা থাকবে, এর সাথে ক্লোরিন বন্ড থাকবে। সো এই জায়গা থেকে দেখা যাবে যে একটা ক্লোরিন এবং একটা হাইড্রোজেন উঠে যে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে এবং একটা ক্লোরিন এখানে বসে যে CH3
Cl তৈরি করবে। সো সেম ভাবে এটাই ঘটছে, দেখো এখান থেকে তোমার একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন উঠে যে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করছে, একটা ক্লোরিন এখানে বসে যে এইটাকে বলছে ক্লোরোমিথেন। এই ক্লোরোমিথেন নাম এটাও আমাদের মুখস্থ করতে হবে, যেটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। সেকেন্ড স্টেজে দেখো ক্লোরোমিথেন আবার আরেকটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে ইউভি এর উপস্থিতিতে। সো এই ক্লোরোমিথেন আরেকটা এর সাথে বিক্রিয়া করে এখান থেকে একটা ক্লোরিন আর এখান থেকে একটা হাইড্রোজেন উঠে যে HCl তৈরি করছে, এবং ওই একটা ক্লোরিন যেটা অবশিষ্ট ছিল সেটা এখানে এসে বসে যে CH2Cl2 তৈরি করছে। এবার দেখো CH2Cl2 যেটা আছে, CH2Cl2 সেটা আবার আরেকটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দেখো আমাদের ট্রাইক্লোরোমিথেন এবং HCl তৈরি করছে। এবার বলছে দেখো ট্রাইক্লোরোমিথেন যেটা আছে এইটা আবার আরেকটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন এবং HCl তৈরি করছে। যদি কখনো আমাদের এই মিথেনের তোমার ক্লোরিনেশনের বিক্রিয়া দেয়, এই 4টা স্টেপের বিক্রিয়াই তোমাকে লিখতে হবে। সো তুমি যেটা করবা বাসায় এটা লিখে লিখে প্র্যাকটিস করবা, একা একা লিখে লিখে বারবার প্র্যাকটিস করবা। কারণ এটা যদি তুমি লিখে লিখে প্র্যাকটিস না করো তাহলে ফাইনালি যে তুমি কখনোই ভালো করতে পারবা না। আবার বলি, এটা যদি তুমি লিখে লিখে প্র্যাকটিস না করো তাহলে ফাইনালি যে তুমি কখনোই ভালো করতে পারবা না। সো ফাইনালি ভালো করার জন্য এটা বাসায় তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করা লাগবে, মাস্ট মাস্ট মাস্ট। সো এটা তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা। আচ্ছা গ্রেট, এবার আসো আমাদের পরবর্তী যেই টপিকটা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আছে। দেখো অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া, অর্থাৎ অ্যালকেনের দহন এটা দেয়া আছে। সো তুমি এই যে অ্যালকেনকে যদি তুমি দহন করো, যে কোনো জায়গায় যদি তুমি দহন বিক্রিয়া করো, মাথায় রাখবা দহন বিক্রিয়া করলেই সেখানে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং হিট, এই 3টা জিনিস প্রডিউস হয়। যে কারো দহন বিক্রিয়া করলে এই 3টা জিনিসই প্রডিউস হয়। সো এখানে যেহেতু আমাদের মিথেন আছে, মিথেনকে দহন করলে আমরা কার্বন ডাইঅক্সাইড, পানি এবং হিট, এই 3টা জিনিসই পাবো। সো এই জায়গা থেকে আমরা এই 3টা জিনিস পাচ্ছি। বুঝতে পারছো না? সো আশা করি এটা আমাদের ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার আসো এই বিক্রিয়াটা দেখার পরে এবার আসো আমাদের পরবর্তী টপিক অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কি ছিল ভাইয়া? অ্যালকিনের সাধারণ সংকেত ছিল CnH2n, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন যদি নিই, CH2 ডাবল বন্ড CH2, সো এই জায়গায় 2 কার্বন দাও, CnH2n 2 কার্বন দাও, C2H4 হইতো, মিলছে কিনা দেখো তো, C2H4 মিলছে। সো এইটাকে বলা হচ্ছে ইথিন। ম্যাক্সিমাম বিক্রিয়া তুমি ইথিন দিয়েই করবা, তুমি ম্যাক্সিমাম বিক্রিয়া ইথিন দিয়েই পাবা, 2 কার্বন বিশিষ্ট ইথিন দিয়ে পাবা। সো এখন আমরা একটু দেখি এই যে 2 কার্বন বিশিষ্ট ইথিন এইটা আসলে কোথায় কোথায় আছে, ইথিন প্রোপিন এটা কোথায় কোথায় আছে। দেখো প্রথম কথা হচ্ছে আমরা এই জায়গাতে দেখো এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো যে হ্যালোজেনের সাথে এইটার বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে অ্যালকিন অনেক সময় অলিফিন বলে। সো যেহেতু অ্যালকিন তোমার ব্রোমিন, ক্লোরিন এগুলোর সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ তৈরি করে, এই জন্য অ্যালকিনকে অলিফিন বলে। সো আমাদের একটা সংজ্ঞা আসতে পারে যে অ্যালকিনকে অলিফিন কেন বলে, এটা কিন্তু ক নাম্বারে সংজ্ঞায় দিয়ে দিতে পারে অ্যালকিনকে অলিফিন কেন বলে। তখন ওই সংজ্ঞার ভিতরে 2টা জিনিস মাস্ট থাকা লাগবে, একটা হচ্ছে তৈলাক্ত পদার্থ, এই কথাটা মাস্ট থাকা লাগবে, আর 2 নাম্বার কথা হচ্ছে ক্লোরিন ব্রোমিন, এই কথাটা মাস্ট থাকা লাগবে। ক্লোরিন ব্রোমিন, যে অ্যালকিন ক্লোরিন এবং ব্রোমিন এই 2টা জিনিসের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ তৈরি করে, এই জন্য এটাকে অলিফিন বলে। ঠিক আছে? সো এই 2টা জিনিস আমাদের মাস্ট থাকা লাগবে। এবার আসো অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে দেখি, যখন আমাদের 2 কার্বন বিশিষ্ট আসছে তখন ইথিন, 3 কার্বন বিশিষ্ট হলে প্রোপিন, এটা হচ্ছে ইথিনের সংকেত, এটা হচ্ছে আমাদের প্রোপিনের সংকেত। সো এই পর্যন্ত যদি বুঝি, এবার আসো অ্যালকিনের প্রস্তুতিটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে যে কয়টা প্রস্তুতি আসছে এই কয়েকটা ভালো করে দেখে নিতে হবে, কারণ আমাদের অনেক সময় ডিরেক্ট বলে দিবে যে ভাইয়া অ্যালকিনের প্রস্তুতি লিখো, এরকম প্রশ্ন আসবে। তখন আমাদের 3-4টা প্রস্তুতি দেখাইতে হবে। কখনো অ্যালকিনের প্রস্তুতি আমাদের MCQতে চলে আসবে, কখনো আমরা অ্যালকিনের মাধ্যমে তোমার হচ্ছে অ্যালকেন প্রস্তুত করব, তখন আমাদের এটা ব্যবহার হবে। সো যখন যেটা আমাদের প্রয়োজন তখন সেটা আমরা কাজে লাগাবো, সেটা আমাদের আগে ভালো করে শিখে নিতে হবে। প্রথম কথা দেখো, অ্যালকিনের প্রস্তুতিতে আমরা প্রথমে অ্যালকাইল হ্যালাইড নিছি। অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে RX, X কে বলা হচ্ছে হ্যালাইড, মাথায় রাখবা, X কে বলা হচ্ছে হ্যালাইড এবং R কে বলা হচ্ছে অ্যালকাইল। সো এই RX কে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, কথাটা মনে রাখবা, অ্যালকাইল হ্যালাইড, RX কে বলে অ্যালকাইল হ্যালাইড। এখন আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিব, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল গ্রুপ কি বলো তো,
CH3CH2, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। এর সাথে হ্যালাইড মানে হচ্ছে তোমার হ্যালোজেন বসাইতে হবে। হ্যালোজেন কারা কারা আছে? হ্যালোজেন আছে আবার খেয়াল করে দেখবা এক্স গ্রুপ হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই হচ্ছে হ্যালোজেন। সো এই হ্যালোজেনের ভিতরে আমরা দেখো ক্লোরিনকে বসাইছি। সো এই হ্যালোজেনকে বসাইলে আমাদের যে নতুন সংকেত পাওয়া যায় এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, যেটা একটা অ্যালকাইল হ্যালাইড। ইথাইল ক্লোরাইড অত্যন্ত সক্রিয় একটা যৌগ। দেখো আমি যখন আগের যেই রিয়াকশনটা দেখাইছিলাম আমরা কিন্তু দেখো সেকেন্ড স্টেজেই ইথাইল ক্লোরাইডে কনভার্ট করে ফেলছিলাম। ইথাইল ক্লোরাইডে কনভার্ট কেন করছিলাম? যাতে রিয়াকশনটা সহজে হয়। সেই বিক্রিয়াটাই দেখো এখানে আছে। প্রথমে আমরা কি করছি আমরা প্রথমে এখানে ইথাইল নিছি, ইথাইল ক্লোরাইড নিছি, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাইছি। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাইলে কি হইতেছে দেখো, প্রথম স্টেজে, এটা 2 স্টেজের বিক্রিয়া, এক স্টেজে হয় না, 2 স্টেজের বিক্রিয়া। প্রথম স্টেজে এইটা এই জায়গা থেকে সোডিয়াম এবং এখান থেকে ক্লোরিন বিক্রিয়া করে। এটা 2 স্টেজে এরা এক স্টেজে দেখাইছে, আমি তোমাকে 2 স্টেজে দেখাই দিই। দেখো প্রথম স্টেজে কি হয়, এখান থেকে সোডিয়াম আর এখান থেকে ক্লোরিন চলে যেয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে এবং এখানে প্রস্তুত হয় অ্যালকোহল CH3CH2OH। এই অ্যালকোহলকে তুমি যদি এখন আবার হিট দাও, হিট দিলে এখান থেকে OH আর এখান থেকে H অপসারণ হয়ে এখান থেকে পানি অপসারণ হয়। সো পানি অপসারণ হয় যখন, তখন এখানে দেখা যায় কি CH2 ডাবল বন্ড CH2 এইটাতে পরিণত হয়ে যায়। সো এটা আসলে 2 স্টেপের বিক্রিয়া, বাট ওরা এক স্টেপে দেখাই দিছে। শর্টকাট, তোমাদের বইতে অনেক বেশি শর্টকাট জিনিসপত্র আছে, যেই জিনিসপত্রগুলো আসলে আরও ব্যাখ্যা করে যদি তুমি বুঝতে চাও কয়েকটা স্টেপে ব্যাখ্যা করে বুঝতে হয়, বাট তোমাদের বইতে শর্টকাটে দেয়া আছে। শর্টকাটে দেয়া থাকলে আমাদের তো কিছু করার নেই, আমাদের ওইভাবেই পড়তে হবে। সো তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইথাইল ক্লোরাইড এইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রথমে তোমার হচ্ছে ইথানল প্রস্তুত করলো, পরবর্তীতে হিট দিয়ে আমরা এখান থেকে ইথিন পেয়ে গেলাম। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড পানি পেয়ে গেলাম। সো তুমি এক স্টেপেই দেখায়ও, সমস্যা নেই, তুমি এক স্টেপেই দেখায়ও। জাস্ট বোঝার সময় আমি যেভাবে 2 স্টেপে লিখছি এইটা তুমি বোঝার সময় বুঝে নিবা, দেখানোর সময় এক স্টেপেই দেখাই দিবা। এরপর আসো ইথানল থেকে কিভাবে প্রস্তুত করা যায় সেটা দেখাইছে। ইথানল নিছি আমরা, ঠিক আছে, এই জায়গায় কিন্তু আমরা ইথানলই পাইছিলাম, দেখছো এই জায়গায় আমরা ইথানলই পাইছিলাম। এই ইথানল থেকে আমরা যখন প্রস্তুত করব তখন এই ইথানলকে আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি হিট দিই, এই সালফিউরিক অ্যাসিডকে বলা হয় নিরোধক। কথাটা মাথায় রাখবা, MCQতে আসে। সালফিউরিক অ্যাসিডের নাম হচ্ছে নিরোধক। নিরোধকের কাজ হচ্ছে পানি অপসারণ করা। নিরোধকের কাজ কি? পানি অপসারণ। এই কথাটা মাথায় রাখতে হবে, নিরোধকের কাজ হচ্ছে পানি অপসারণ। তাহলে এই জায়গায় যে সালফিউরিক অ্যাসিডটা আমরা নিছি, এই সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে তোমার এই যে ইথানলের পানি অপসারণ করতেছে। সো এই ইথানলের OH এবং এখান থেকে একটা H অপসারণ করে পানি অপসারণ করলো, এখান থেকে ইথিন প্রস্তুত হয়ে গেল। তার মানে আমরা দুইটা জিনিস থেকে তোমার করলাম, ইথিন প্রস্তুত করলাম। নাম্বার ওয়ান অ্যালকাইল হ্যালাইড থেকে, মানে ইথাইল ক্লোরাইড থেকে ইথিন প্রস্তুত করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। নাম্বার 2 ইথানল থেকে বা অ্যালকোহল থেকে ইথিন প্রস্তুত করলাম তোমার সালফিউরিক অ্যাসিড দিয়ে। সো এক জায়গায় আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি, আরেক জায়গায় কি করছি? সালফিউরিক অ্যাসিড নিছি। এই দুইটা নিয়ে আমরা অ্যালকিন প্রস্তুত করছি। তার মানে অ্যালকিন প্রস্তুতি আমরা কয়টা দেখলাম? 2টা দেখলাম। এই 2টা অ্যালকিন প্রস্তুতি মাথার ভিতরে সেভ করে নাও, মাথায় সেভ করে নাও, কারণ এই 2টা মাস্ট লাগবে আমার, ঠিক আছে, এই 2টা মাস্ট লাগবে। এবার আসো অ্যালকিনের রাসায়নিক ধর্ম, মানে সাধারণ বিক্রিয়া। সো অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া হবে। একটু আগে আমরা দেখছিলাম এই সেম বিক্রিয়া দেখে আসছিলাম, মনে আছে? কার্বন কার্বন ডাবল বন্ড যখন থাকে তখন হাইড্রোজেন সংযোজন হয়, এবং হাইড্রোজেন সংযোজনের জন্য মাস্ট নিকেলের উপস্থিতি থাকতে হয়, দেখে আসছিলাম। হাইড্রোজেন সংযোজন মানে নিকেলের উপস্থিতি থাকতে হবে, এবং সেটা কত? 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিকেলের উপস্থিতিতে আমরা CH3 বন্ড CH3 তৈরি করছি, মানে ইথেন প্রস্তুত করছি। এই যে ইথেন প্রস্তুত করছি এইটাই হচ্ছে আমাদের অ্যালকিনের সাধারণ বিক্রিয়া, যেইটা আবার কিন্তু অ্যালকেনের প্রস্তুতি, মানে যেটা অ্যালকিনের সাধারণ বিক্রিয়া ওটাই দেখো অ্যালকেনের প্রস্তুতি হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এবার দেখো অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট। অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়াতে আমরা কি কি ব্যবহার করি দেখো। আমরা একটা অ্যালকিন নিছি, তার সাথে পানি সংযোগ করব। এই পানি সংযোগের জন্য আমাদের হিট লাগবে, হিটের জন্য আমাদের টেম্পারেচার লাগবে অ্যান্ড প্রেশার লাগবে। সো হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এবং এখানে দেখো ফসফরিক অ্যাসিড আছে। ফসফরিক অ্যাসিড এটা কিন্তু MCQতে আসে।
অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়াতে কোন অ্যাসিড ব্যবহার হয়? ফসফরিক অ্যাসিড। এখন সংযোজন কিভাবে ঘটবে? দেখো সংযোজন ঘটার উপায় হচ্ছে আমাদের এখানে CH2 ডাবল বন্ড CH2 আছে না, এই ডাবল বন্ড ভেঙে যে এদিকে একটা হাত খুলবে, এদিকে একটা হাত খুলবে। এবার এখানে আমাদের পানি আছে না, এই পানি ভেঙে যে এইচ এবং OH তৈরি করবে, পানি ভেঙে যে এইচ এবং OH তৈরি করবে। সো এক সাইডে OH বসে যাবে আর এক সাইডে এইচ বসে যাবে। তাহলে এইটাকে এখন যদি তুমি একত্রিত করো, দেখো CH3 CH2OH। সো আমরা কি পাইলাম? আমরা এখান থেকে ইথানল পেয়ে গেলাম। সো আমরা কি করলাম? আমরা অ্যালকিন বা ইথিনের সাথে পানি সংযোজন করে তোমার অ্যালকোহল প্রস্তুত করলাম, ঠিক আছে? এবং এই অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়াতে আমরা উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা এবং ফসফরিক অ্যাসিড এগুলা ব্যবহার করছি। সো আমাদের কি কি এখানে প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে এইটা MCQর জন্য মনে রাখা, আর এই পানিটা ভেঙে দুই দিকে কিভাবে অ্যাড হচ্ছে সেটা একটু মাথায় রেখে এই যৌগটা মনে রাখা। সো আশা করি এটা আমরা মনে রাখতে পারবো। এরপরে আসো আমাদের এই অ্যালকিনের সাথে ব্রোমিন সংযোজন বিক্রিয়াতে যাইতে হবে। সো অ্যালকিনের সাথে ব্রোমিন সংযোজন বিক্রিয়া কিভাবে হবে? এখানে যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে যাবে, ভেঙে গেলে এদিকে একটা হাত খুলবে, এদিকে একটা হাত খুলবে। সো এই হাতের সাথে একটা ব্রোমিন আর এই হাতের সাথে একটা ব্রোমিন যুক্ত হয়ে দেখো CH2Br CH2Br তৈরি হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ডাইব্রোমো ইথেন, যেটাকে আমরা কি বলি? ডাইব্রোমো ইথেন। সো ডাইব্রোমো ইথেন তৈরি হলো। এবার দেখো আমাদের এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জায়মান অক্সিজেন দ্বারা জারণ, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই বিক্রিয়া তোমার বহুত জায়গায় লাগবে, খুবই ইম্পর্টেন্ট। ভিভিআই খুবই ইম্পর্টেন্ট, এবং এই বিক্রিয়াটা তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে এই বিক্রিয়া MCQ প্লাস CQ দুই জায়গাতেই আসে, এই বিক্রিয়াটা দুই জায়গাতে আসে, MCQতেও আসে CQতেও আসে। সো কি হয় দেখো, আমাদের এই KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলে এটাকে, এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা একসাথে বিক্রিয়া করে, দেখো কি তৈরি করে? পটাশিয়াম K2MnO4 প্লাস তোমার হচ্ছে জায়মান অক্সিজেন প্লাস পানি তৈরি করে, এগুলা তৈরি করে। এখন এই বিক্রিয়াটা আমাদের জানা লাগবে না, আমরা শুধু এটা মনে রাখি এইটা এবং এইটা মিলে জায়মান অক্সিজেন তৈরি করে। এখন জায়মান অক্সিজেনের কাজ হচ্ছে এখানে যে ডাবল বন্ড আছে এই ডাবল বন্ড ভেঙে ফেলা। সো এই ডাবল বন্ড ভেঙে গেলে এদিকে একটা হাত তৈরি হয়, এদিকে একটা হাত তৈরি হয়। সো এখানে আমাদের হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, দুইটা মিলায় এখানে একটা OH বসে, এখানে একটা OH বসে। সো OH বসলে দেখো এই জায়গাতে একটা OH, এখানে একটা OH তৈরি হয় হচ্ছে ইথিলিন গ্লাইকল। কি তৈরি হয় ভাই? ইথিলিন গ্লাইকল। সো দেখো এই জায়গাতে দুইটা OH এর মাধ্যমে আমরা যে নতুন যৌগটা পাচ্ছি, এই নতুন যৌগের নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। আবার মাথায় রাখবা, নতুন যৌগের নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। সো এই ইথিলিন গ্লাইকল তৈরির যে বিক্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটাতে পড়বা। দেখো এখানে পড়লে বুঝতে পারবা যে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আসলে একটা গোলাপি বর্ণের দ্রবণ, এবং এই গোলাপি বর্ণের দ্রবণের সাথে যখন আমরা ইথিলিন যোগ করি, মানে ইথিন যোগ করি, তখন বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল তৈরি হয়। এই ইথিলিন গ্লাইকলের কোনো বর্ণ থাকে না, ফলে ওই আগের যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণের দ্রবণ, এটা কিন্তু অপসারিত হয়। এইটাকে বলা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। কেন অসম্পৃক্ততার পরীক্ষা বলে? কারণ এই জায়গাতে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল। সো কার্বন কার্বন দ্বিবন্ধন ভেঙে যে যখন সিঙ্গেল বন্ধন হয়ে যায় এবং বর্ণ পরিবর্তন করে ফেলে KMnO4, এই বর্ণ পরিবর্তন দেখে আমরা বুঝতে পারি যে ওখানে কার্বন কার্বন দ্বিবন্ধনই ছিল। কারণ কি? কেবলমাত্র কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথেই এই বিক্রিয়াটা ঘটবে এবং বর্ণটা নাই হয়ে যাবে, বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। সো এই বর্ণটা বর্ণহীন হওয়ার যে বিক্রিয়া, এইটা দেখে আমরা বুঝতে পারি যে এই জায়গাতে আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা হয়ে গেছে। সো এইটা একটু ভালো করে রিডিং দিবা, এবং এই অসম্পৃক্ততার পরীক্ষাটা আমাদের কিন্তু MCQ CQ দুই জায়গাতেই আসবে। সো মাস্ট এটা ভালো করে পড়ে রাখবা। আচ্ছা, এবার আসো আমাদের বলছে ইথিলিনের পলিমাকরণ বিক্রিয়া, এইটা আমাদের দেখাই যায়। সো ইথিলিনের পলিমাকরণ বিক্রিয়া কিভাবে ঘটে? দেখো আমাদের কাছে একটা ইথিলিন আছে। সো এই ইথিন যেটা আছে, এর পলিমাকরণ বিক্রিয়ার সময় কি ঘটে? এই পলিমাকরণ বিক্রিয়ার সময় ইথিনের মাঝখানের যে দুই ডাবল বন্ড, এই ডাবল বন্ড ভেঙে যে এই সাইডে একটা সিঙ্গেল বন্ড, এই সাইডে একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়। আরেকটা অণু এসে আবার ভেঙে যে ঠিক তার পাশে এভাবে বসে যায়, আরেকটা অণু এসে বসে যায় পাশে এভাবে। সো এই যে এভাবে তোমার ভাঙতে লম্বা চেইন তৈরি করলো, এই চেইন কতগুলাই বসে? N সংখ্যক মৌল বসে। মানে দেখো এনটা ইথিন,
একত্রিত হয়ে ভেঙে যে এন সংখ্যক পলিথিন তৈরি হয়, মানে ইথিনের আগে পলি শব্দের অর্থ হচ্ছে অনেক, বহু গুণ ইথিন এসে একত্রিত হয়। সো ইথিন থেকে পলিথিন তৈরির বিক্রিয়ায় আমাদের কয়েকটা প্রভাবক লাগে। এই প্রভাবকটা কি? 1000 বায়ুমণ্ডলীয় চাপ বা 1000 ATM চাপ, ঠিক আছে, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন। এই জায়গায় যে স্পেসিফিকেশনগুলো লেখা আছে না ভাইয়া, এই স্পেসিফিকেশনগুলো এমসিকিউতে আসবে। এবং কখনো কখনো এই ইথিন থেকে পলিথিনের বিক্রিয়া এটা কিন্তু তোমার সিকিউতেও দিয়ে দেয়। সো পারবা কিনা বলো, ক্লাস কেমন লাগছে একটু কমেন্টে জানাও, বুঝতে পারতেছো কিনা? তোমাদের অন্যান্য চ্যাপ্টারের উপর ঠিক এরকম রিভিউ ক্লাস লাগবে কিনা? এটা সবচেয়ে বড় চ্যাপ্টার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই জন্য এটাকে আগে ধরছি। বাকি চ্যাপ্টারগুলো ছোট, ওগুলো ধরলেই শেষ হয়ে যাবে, ইজিলি শেষ হয়ে যাবে, প্যারা নিও না। আচ্ছা, এবার আসো আমাদের পরবর্তী যে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অ্যালকাইন। পরবর্তী ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যালকাইন। সো আমাদের এখন অ্যালকাইন পড়তে হবে। এখন দেখো আমাদের অ্যালকাইন যেটা আছে, আমরা জানি অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধনকে অ্যালকাইন বলে। সো আমরা এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন পাইছি। এই যে অ্যালকাইন, এই অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। কিসে আসবে? এমসিকিউতে আসবে। এবং অ্যালকাইন শ্রেণীর ক্ষুদ্রতম সরল সদস্য হচ্ছে ইথাইন, বা এইটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। এটাও এমসিকিউতে আসবে, মাস্ট মনে রাখবা। এবার বলছে দেখো, অ্যালকাইনের শেষে নামকরণে আমরা আইন বা YNE এটা যোগ করি। সো যোগ করে আমরা ইথাইন, প্রোপাইন, বিউটাইন এগুলা নামকরণ করি। আচ্ছা, এবার আমরা অ্যালকাইনের প্রস্তুতি দেখব। খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, জৈব যৌগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই যে এইটা দেখো, ক্যালসিয়াম কার্বাইডকে পানির উপস্থিতিতে বিক্রিয়া করলে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। তাহলে বলো তো, এই ক্যালসিয়াম কার্বাইড কি জৈব যৌগ নাকি অজৈব যৌগ? দেখো, ক্যালসিয়াম কার্বাইড থেকে, আচ্ছা আজান দিচ্ছে, সো আমরা একটা আজানের ব্রেক নিব। আজানের ব্রেকের পরে আবার আমরা ক্লাসটি শুট করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি গতদিন ক্লাসটা রেকর্ড করতে হঠাৎই একটি বিশেষ কাজ পড়ে যায়, যার কারণে গতদিন ক্লাসটা রেকর্ড করে শেষ করতে পারিনি। আমি পরের দিন আবার এসে তোমাদের জন্য এই ক্লাসটি রেকর্ড করতেছি। সো দেখতেই পাচ্ছ আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ফেস চেঞ্জ হয়ে গেছে, এবং গতকাল রাতে আমি সারা রাত ক্লাস শুট করছি, সকালে ঘুমাইছি অল্প একটু। সো তোমাদের হচ্ছে পেইড ব্যাচে আমি এইচএসসি এবং অ্যাডমিশনে ক্লাস নিই। সো গতকালকে তোমার এইচএসসি ব্যাচে ক্লাস নিতে তোমাদের মানে ক্লাস নেওয়ার পরে এইচএসসি ব্যাচে 25 ব্যাচের ক্লাস নেওয়ার পরে তোমাদের এই ভিডিওটা রেকর্ড করছিলাম। রাতে যে আমার অ্যাডমিশনের কিছু রেকর্ড ছিল, অ্যাডমিশনের ক্লাসগুলো রেকর্ড শেষ করে এসে এখন তোমাদের সাথে আবার এই ক্লাসটা রেকর্ড করতেছি। সো এই ক্লাসে আমরা চলো বাকি অংশ দেখে ফেলি। খুব চমৎকারভাবে আমরা বাকি অংশ স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। আমাদের বাকি অংশে দেখো, আমাদের অ্যালকাইনের রাসায়নিক ধর্ম দেয়া আছে। সো অ্যালকাইনের রাসায়নিক ধর্মটা কি? অ্যালকাইনের রাসায়নিক ধর্মে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। সো অ্যালকাইন মানেই হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। এবং যেহেতু তিনটা বন্ধন, এই জায়গায় বন্ধন দেখো তিনটা, একটা হচ্ছে সিগমা বন্ধন, আরেকটা হচ্ছে আর দুইটা হচ্ছে পাই বন্ধন। সো সিগমা পাই এগুলো সম্পর্কে হয়তো তোমাদের ধারণা নেই, তোমরা যেহেতু 9-10-এ পড়ো, আমি একটু বলে দিচ্ছি। সিগমা বন্ধন হচ্ছে অত্যন্ত শক্তিশালী বন্ধন এবং পাই বন্ধন হচ্ছে অত্যন্ত দুর্বল বন্ধন। সো যেহেতু তিনটা বন্ধন আছে, তাহলে তিনটা বন্ধনের কারণে কিন্তু এরা বেশ শক্তিশালী, বন্ধনগুলো কিন্তু বেশ শক্তিশালী। সো প্রথম বন্ধন যেটা সিগমা বন্ধন, এটা হচ্ছে শক্তিশালী বন্ধন। এটাকে কি বলে? এই বন্ধনটাকে বলে হচ্ছে সিগমা বন্ধন। এবং বাকি যেই দুইটা বন্ধন আছে, এই দুইটা কিন্তু দুর্বল বন্ধন। এই দুইটা বন্ধনকে কি বলে? পাই বন্ধন। সো এই পাই বন্ধন যেই দুর্বল দুইটা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিক্রিয়ার সময় পাই দুইটা ভেঙে যায়। কি ঘটে? পাই দুইটা ভেঙে যায়, ভেঙে যে সংযোজন বিক্রিয়া ঘটে। সো এই কথাটা গুরুত্বপূর্ণ, তোমাকে এরকম প্রশ্ন করবে, এমসিকিউতে বলে দিবে যে কার্বন কার্বন ত্রিবন্ধন বা অ্যালকাইনে কি ধরনের বিক্রিয়া ঘটে। সো তোমাকে উত্তর দিতে হবে সংযোজন বিক্রিয়া। সো দেখো, আমরা অলরেডি এই বিক্রিয়া কিন্তু দেখে আসছি যে ইথাইনের সংযোজন করলে, আমরা যদি হাইড্রোজেন সংযোজন করি, হাইড্রোজেন সংযোজনের জন্য সবসময় নিকেল ব্যবহার হয়। নিকেল কি? নিকেল হচ্ছে আমাদের প্রভাবক। সো হাইড্রোজেন সংযোজনের জন্য আমরা নিকেল ব্যবহার করি, এই নিকেল হচ্ছে প্রভাবক। এই প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি, তাহলে এখান থেকে পাই বন্ধন আর এখান থেকে পাই বন্ধন ভেঙে যায়। দুইটা পাই বন্ধন আছে, দুইটাই ভেঙে যাবে। ভেঙে যেয়ে দেখো ওখানে হাইড্রোজেন যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হয়ে কি হবে? ইথেন তৈরি হবে। সো দেখো,
আমাদের এখানে বেসিক্যালি বন্ধন ছিল CH ট্রিপল বন্ড CH। সো দুইটা বন্ধন ভেঙে গেছে, দুইটা বন্ধন ভেঙে গেলে দেখো তো উপরে একটা হাত খুলে যাবে, এখানে একটা হাত খুলে যাবে। সো এই হাতগুলোতে এখন কে সংযুক্ত হবে? হাইড্রোজেন সংযুক্ত হবে। এই যে হাইড্রোজেন সংযুক্ত হলো, এই হাইড্রোজেন সংযুক্ত হওয়ার কারণে আমরা এখানে বলতে পারি যে CH3 বন্ড CH3 তৈরি হয়েছে। এই হাইড্রোজেন সংযুক্ত হওয়ার কারণে আমরা বলতে পারি CH3 বন্ড CH3 তৈরি হয়েছে। এবার আসো আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়া। সো আমরা একটু ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা দেখার চেষ্টা করি। সেমভাবে আমাদের যে ইথাইনটা আছে, এই ইথাইনের সাথে যখন আমরা ব্রোমিনকে সংযোগ করব, তখন এই ব্রোমিন দ্রবণের তোমার হচ্ছে দেখো বর্ণ হচ্ছে লাল। সো এই যে ব্রোমিন দ্রবণ, এই ব্রোমিন দ্রবণের বর্ণ কি? বর্ণ হচ্ছে লাল। সো ইথাইনের এই যে ট্রিপল বন্ড, দেখো ইথাইনের CH ট্রিপল বন্ড CH, এই ট্রিপল বন্ডের উপরের যে পাই বন্ধন এইটা যাবে ভেঙে, আর নিচের যে পাই বন্ধন এইটা যাবে ভেঙে। সো ভেঙে গেলে দেখো এখানে CH বন্ড CH তৈরি হবে। তার মানে এদিকে একটা ব্রোমিন বসতে পারে, এখানে একটা ব্রোমিন বসতে পারে, এখানে একটা ব্রোমিন বসতে পারে, এখানে একটা ব্রোমিন বসতে পারে। তাহলে দেখো তো আলটিমেটলি এই যৌগটা তৈরি হলো না? এই যৌগটার নাম কি? দেখো যেহেতু 4টা ব্রোমিন আছে, এজন্য এটার নাম হচ্ছে টেট্রাব্রোমো ইথেন। যেহেতু 4টা ব্রোমিন আছে, এটার নাম কি ভাইয়া? টেট্রাব্রোমো ইথেন। এই যে টেট্রাব্রোমো ইথেন আমরা তৈরি করলাম, এই টেট্রাব্রোমো ইথেন কিন্তু এখন আর ব্রোমিন ব্রোমিন বন্ড নাই। দেখো যখন ব্রোমিন ব্রোমিন বন্ড ছিল, তখন এটাকে আমরা বলতেছিলাম ব্রোমিন দ্রবণ, এবং এই ব্রোমিন দ্রবণের বর্ণ ছিল লাল। সো এখন যেহেতু ব্রোমিন আর একা একা নাই, ব্রোমিন কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু আর ব্রোমিন দ্রবণ নাই। সো ব্রোমিন দ্রবণ যদি না থাকে, তাহলে এই বর্ণ লাল কি আর থাকবে? উত্তর হচ্ছে না। এই লাল বর্ণটা এখন বিলুপ্ত হয়ে যাবে। তার মানে আমরা ইথাইনের সাথে যখন ব্রোমিন দ্রবণ সংযোজন করি, তখন টেট্রাব্রোমো ইথেন তৈরি হয়, এবং এখান থেকে লাল বর্ণটা বিলুপ্ত হয়ে যায়। আবার বলি, এখান থেকে লাল বর্ণটা বিলুপ্ত হয়ে যায়। এই যে লাল বর্ণ বিলুপ্ত হয়ে যায়, এইটা দেখে আমরা শনাক্তকরণ করতে পারি যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন ছিল। কার্বন কার্বন ত্রিবন্ধন এবং কার্বন কার্বন দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এই দুইটার সাথেই আমাদের কিন্তু অসম্পৃক্ত ব্রোমিন দ্রবণ তোমার হচ্ছে এই ব্রোমিন দ্রবণ সংযুক্ত হয়। আর এইটাকে বলা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা। অসম্পৃক্ততা পরীক্ষা কেন অসম্পৃক্ততা পরীক্ষা বলে? কারণ দেখো ভালো করে তুমি যদি বোঝার চেষ্টা করো, কার্বন কার্বন দ্বিবন্ধন যেটা, সেটাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন ত্রিবন্ধন যেটা, এটাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো দুই ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কে প্রতিস্থাপিত করতে পারে? ব্রোমিন প্রতিস্থাপিত করতে পারে, এবং ব্রোমিন প্রতিস্থাপিত করে বর্ণটাকে কি করে? বর্ণটাকে বিলুপ্ত করে দেয়। যেহেতু ব্রোমিন প্রতিস্থাপিত করতে পারে এবং বর্ণটাকে বিলুপ্ত করে দেয়, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা ব্রোমিনের অসম্পৃক্ততা পরীক্ষা। ঠিক আছে? সো আশা করি এইটা বুঝতে পারছো। এইটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু সিকিউ MCQ দুই জায়গাতেই আসবে। MCQ আসলে এই লাল বর্ণের এই কথাটা আসবে, লাল বর্ণ বিলুপ্ত হয়, এবং এই অসম্পৃক্ততা পরীক্ষা এই কথাটা আসবে। সো এইটা একটু ভালো করে মাথায় রাখবা। আচ্ছা চলো এখন আমরা আরেকটু সামনে আগাই। এবার দেখো অ্যালকাইনের সাথে পানি সংযোজন, পানি সংযোজন। সো আমরা অ্যালকাইনের সাথে যখন পানি সংযোজন করব, আমাদের খুবই সিম্পলি এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যালকাইনের সাথে পানি সংযোজনের সময় এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট ফর MCQ অ্যান্ড ফর সিকিউ। সিকিউ এর ভিতরে এটা কিন্তু কয়েকটা স্টেপে ব্যবহার হয়। সিকিউ এর ভিতরে তুমি বিক্রিয়া কিন্তু কখনো একই স্টেপে করো না। সিকিউ এর ভিতরে তোমার 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ বিক্রিয়া হইতে পারে। সো এই বিক্রিয়াটা সিকিউ এর ভিতরে ব্যবহার হয়, বারবার ব্যবহার হয়। সো সিকিউ এর ভিতরে ব্যবহার হয়। এবার বলবা ভাই তাহলে MCQতে কি আসে? দেখো MCQতে এই যে 20% সালফিউরিক অ্যাসিড এইটা আসে, 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং 2% মার্কিউরিক অ্যাসিড 2% AgSO4, এই যে দুইটা অংশ, এই দুইটা অংশ আসে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক অ্যাসিড। এই দুইটা অংশ আমাদের কিসে আসবে ভাইয়া? এই দুইটা অংশ MCQতে আসবে। তো MCQতে আমাদের আসলে কি বলবে? দেখো প্রশ্নটা হবে যে ইথাইনকে পানি সংযোজনের সময় আমরা প্রভাবক হিসেবে কি ব্যবহার করি, বা এই বিক্রিয়াটা তুলে দিয়ে এখানে XY দিবে, দিয়ে বলবে X এবং Y কি। এটাকে ধরো X, এটাকে ধরো Y, তো বলে দিবে X এবং Y কি। সো এই যে X এবং Y কি যখন জিজ্ঞেস করবে, তখনই তো তুমি বুঝতে পারবা না। তো তোমার কি করতে হবে? এটা লিখে লিখে মুখস্থ করতে হবে। লিখে লিখে মুখস্থ কিভাবে করবা? দেখো ইথাইনের সাথে যখন পানি সংযোজন হয়, বেসিক্যালি এই জায়গার যে পানি, এটা কিন্তু এখানে আমাদের ইথাইনকে জারণ করে তোমার হচ্ছে ইথানলে রূপান্তর করতে পারে। কি করতে পারে ভাইয়া? ইথানলে রূপান্তর করতে পারে। এই যে ইথানলে রূপান্তর করছে, আমাদের এই পানিটা
পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাই তোমার হচ্ছে যে কি করতেছে, দুইটাই হচ্ছে আমার এখানে সাপ্লাই দিতেছে, ঠিক আছে। সো দুইটাই সাপ্লাই দিলে আমরা এখান থেকে ইথানল পাচ্ছি। কি পাচ্ছি ভাইয়া? ইথানল পাচ্ছি। সো এই যে ইথানল পাচ্ছি, সিম্পলি বোঝার চেষ্টা করবা কিভাবে পাচ্ছি। এই জায়গায় আমাদের ইথেন আছে। সো ইথেনের বেসিক বন্ড হচ্ছে CH ট্রিপল বন্ড CH। সো আমাদের ট্রিপল বন্ড থেকে সবগুলা বন্ড ভেঙে গেছে, যে এখানে আমাদের এই যৌগটা আছে। এখন এই জায়গায় যে অ্যালকোহলটা আছে, এই পানিটা আছে, পানিটা আবার তোমার H2O। সো এখান থেকে একটা অক্সিজেন যে এখানে বসে যায় আর দুইটা হাইড্রোজেন যে এই জায়গাতে বসে যায়। সো বসে গেলে দেখো CH3CHO এই যৌগটা তৈরি হয়। সো এইভাবে আমরা কিন্তু ইথানল পেয়ে গেলাম। সো এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন পানি সংযোজন করব, অ্যালকাইনকে পানি সংযোজন করব, তখন আমরা ইথানল পাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, আমাদের মাস্ট মনে রাখা লাগবে, মাস্ট। দিস ইজ এ সিক্রেট, তুমি মাস্ট মনে রাখবা। আচ্ছা, এবার আসো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, এই তিনটা জিনিস আমাদের একসাথে দেয়া আছে। একসাথে দেয়া থাকলেও এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। মেইনলি আমাদের বেসিক্যালি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই তিনটা। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই তিনটা থেকে বিক্রিয়া সবচেয়ে বেশি আসে। তার ভিতর থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সবচেয়ে বেশি আসে। তারপরে একটু আগে যেটা দেখালাম, দুইটা পরীক্ষা দেখাইছি, একটা বেয়ার দ্রবণ দেখাইছি, একটা ব্রোমিন দ্রবণ দেখাইছি। বেয়ার দ্রবণ কোনটা ছিল বলো তো? ওই যে KMnO4 দ্রবণের সাহায্যে আমরা একটা পরীক্ষা করছিলাম, অসম্পৃক্ততার পরীক্ষা, ওইটা ছিল বেয়ার দ্রবণ। এবং ব্রোমিনের সাহায্যে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা টেস্ট করছিলাম, এটা ছিল হচ্ছে ব্রোমিন দ্রবণ। সো এই বেয়ার দ্রবণ এবং ব্রোমিন দ্রবণ, গোলাপি বর্ণ এবং লাল বর্ণ, এই দুইটা বর্ণের পরীক্ষা আমাদের বেশ পরীক্ষায় আসে। তাছাড়া এই দুইটা ছাড়াও আমাদের উপরের একটু আগে যেটা দেখে আসলাম এগুলো আসে। এছাড়া আমাদের এখানে অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড আছে, এখান থেকে বিক্রিয়া কম আসে, কিন্তু আমাদের জানতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা অ্যালকোহল সম্পর্কে একটু পড়াশোনা করি। অ্যালকোহল মানে হচ্ছে ROH। সো অ্যালকাইল গ্রুপের সাথে OH যুক্ত থাকলে সেটাকে আমরা অ্যালকোহল বলি। অ্যালকাইল গ্রুপের সাথে CHO যুক্ত থাকলে সেটাকে আমরা অ্যালডিহাইড বলি। এবং ফ্যাটি অ্যাসিড হচ্ছে অ্যালকাইল গ্রুপের সাথে COOH যুক্ত থাকলে সেটাকে আমরা ফ্যাটি অ্যাসিড বলি। এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো, আমি তার জন্য একটা অন্য স্লাইডে গেলাম। সো দেখো, এটা সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে আমরা একটু অ্যালকোহল সম্পর্কে জানি। দেখো, অ্যালকোহল মানে হচ্ছে ROH। অ্যালকোহল মানে কি ভাইয়া? অ্যালকোহল মানে হচ্ছে আমাদের ROH। সো এই যে ROH, এই ROH এ আর এর ভ্যালু কিন্তু অনেক ধরনের হতে পারে। যেমন দেখো, CH3OH, CH3 হতে পারে, মানে এক কার্বন বিশিষ্ট আর, তার মানে এটা কি? এটা হচ্ছে মিথাইল। সো মিথাইল হলে এটাকে বলা হচ্ছে মিথানল। যদি দুই কার্বন বিশিষ্ট হয় তাহলে CH3CH2OH। সো এখানে যেহেতু CH3CH2OH দুই কার্বন বিশিষ্ট, এটাকে বলবো হচ্ছে ইথানল। যদি তিন কার্বন বিশিষ্ট হয় CH3CH2CH2OH, এটা তিন কার্বন বিশিষ্ট, এটাকে বলবো হচ্ছে প্রোপানল। সো এগুলো কিন্তু এক একটা সব অ্যালকোহল, এবং অ্যালকোহলের নামের শেষে অল থাকে, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, এরকম। এবার আসো হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড হচ্ছে RCHO। সো প্রথম যে অ্যালডিহাইড আমরা পাবো, এই আর এর জায়গায় আমরা যদি H বসাই তাহলে HCHO পাবো, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যালডিহাইড। দ্বিতীয় অ্যালডিহাইডকে আমরা যদি CH3 বসাই, CH3CHO। আমরা যদি তৃতীয় অ্যালডিহাইড দেখি, CH3CH2CHO, এভাবে একটা একটা করে বাড়তে থাকবে। এবার এই জায়গায় যে অ্যালডিহাইড আমরা নিলাম, এই অ্যালডিহাইডের বেসিক গঠন কি? এই দুই নাম্বারটার গঠন আমরা দেখি। দেখো, CH3 নিছি, CH3 পরে যে কার্বন আছে, এই কার্বনের তো চারটা হাত, এর ভিতরে দুইটা হাতের সাথে অক্সিজেন একটা ডাবল বন্ড করে থাকে, আর একটা হাতের সাথে হাইড্রোজেন বন্ড করে থাকে। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড মূলক। সো এই অ্যালডিহাইড মূলকে দেখো, এই জায়গায় যেহেতু ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের একটা সিগমা একটা পাই। সো যেহেতু একটা সিগমা একটা পাই থাকে, তার মানে এই পাই বন্ডটা দুর্বল। এই দুর্বল বন্ধন ভেঙে যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিক্রিয়া দিতে পারে। সো এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের কাজ। এবার তুমি একটু কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে দেখো। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হচ্ছে RCOOH। সো প্রথমেই দেখো, আমরা মূলকটা একটু ভাঙি। মূলকটা যদি ভাঙি তাহলে দেখো, কার্বনের সাথে তুমি ডাবল বন্ড করে অক্সিজেন পাবা, সাথে OH বন্ধন পাবা। তাহলে খেয়াল করে দেখো তো, এক কার্বক্সিলিক অ্যাসিডের ভিতরে শুধু হাইড্রোজেন আছে, অ্যালকোহল আছে, CO গ্রুপ আছে, R গ্রুপ আছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের ভিতর অনেকগুলা গ্রুপ আছে না? যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডের ভিতর অনেকগুলা গ্রুপ আছে, তাই জন্য মাথায় রাখবা, এরা সবচেয়ে বেশি বিক্রিয়া দেয়। এরা সবচেয়ে বেশি বিক্রিয়া দেয়, ঠিক আছে? সো এগুলা নিয়ে বিস্তর আলোচনা আছে, বহুত কিছু করা যায় কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে। প্রায় তুমি হচ্ছে 40-50 ধরনের বিক্রিয়া আছে, যেগুলো আমরা
ইন্টারমিডিয়েটে শিখবো। তোমার যদি এখন শেখার আগ্রহ হয় তাহলে তুমি এখনই আমার জৈব যৌগের ক্লাসগুলো দেখতে পারো, তাহলে মানে জৈব যৌগের অ্যাডমিশনের যে ক্লাস, ইন্টারমিডিয়েটের ক্লাস, ওগুলো দেখতে পারো, তাহলে এখনই অনেক কিছু শিখতে পারবো। বাট আমরা অতদূর যাবো না, আমি তোমাদের ডিসকারেজ করবো যে এখন এসএসসি লেভেল পর্যন্তই শিখতে, এইচএসসি লেভেলে কোনো কিছুতে এখন যাওয়ার দরকার নেই। সো এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি তাহলে দেখো আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে ধারণা পাইলাম। এইটা কি ছিল? এটা ছিল আমাদের অ্যালকোহল, ঠিক আছে? এটা ছিল হচ্ছে আমাদের অ্যালকোহল, এটা ছিল হচ্ছে আমাদের অ্যালডিহাইড, এইটা ছিল আমাদের অ্যালডিহাইড, আর এটা ছিল হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এখন এই পর্যন্ত ক্লিয়ার হইলে চলো আমরা আগের জায়গায় ফিরে যাই। প্রথমে আমরা অ্যালকোহল দেখি। দেখো আমরা অ্যালকোহল সম্পর্কে এতক্ষণ যা যা পড়ে আসলাম তাই লেখা আছে। অ্যালকোহলের মেইন যে মূলক সেটাকে বলে হাইড্রক্সি মূলক। হাইড্রক্সি মূলক মানে OH। এই ROHটা হচ্ছে আর এর সাথে থাকে, সো এটা হচ্ছে ROH। তবে কিছু কিছু ক্ষেত্রে এটাকে হাইড্রক্সিল মূলকও বলে, তো তাদেরকে অ্যালকোহল বলা হয় না, এদেরকে আমরা ফেনল বলি। সো তার মানে একটা জিনিস খেয়াল করবা, যদি আমরা খেয়াল করো, যদি আমরা আর এর সাথে OH নিই, আর মানে হচ্ছে আমার অ্যালকাইল, অ্যালকাইলের সাথে OH মানে হচ্ছে হাইড্রক্সিল মূলক, ঠিক আছে? তবে কিছু কিছু ক্ষেত্রে যৌগে হাইড্রক্সিল মূলক বিদ্যমান থাকলেও তাদেরকে অ্যালকোহল বলা হয় না। তাহলে দেখো বেনজিনের উপরে যদি আমাদের OH থাকে, বেনজিনের উপর যদি OH থাকে, এদেরকে আমরা অ্যালকোহল বলতে পারবো না। এইটাকে অ্যালকোহল বলতে পারবো, বাট এইটাকে অ্যালকোহল বলতে পারবো না, কারণ এইটা হচ্ছে অ্যালিফেটিক, এইটা হচ্ছে অ্যারোমেটিক। সো অ্যারোমেটিক যৌগে যেটা থাকে, এই যৌগটার আরেকটা নাম আছে, এইটার নাম হচ্ছে ফেনল। এখন ফেনলের কোনো বিক্রিয়া তোমার লেভেলে আসবে না। ফেনলের অনেক বিক্রিয়া আছে, 15-20 ধরনের বিক্রিয়া আছে, ফেনলের কোনো বিক্রিয়া তোমার লেভেলে আসবে না। তাহলে তোমার লেভেলে কি আসবে? জাস্ট এইটুকুই আসবে, এই যৌগটার নাম কি। সো এইটা এমসিকিউতে আসবে। এটা ভালো করে শিখে রাখবা যে বেনজিনের উপর যদি OH থাকে তখন সেটাকে ফেনল বলে। আবার বলি, বেনজিনের উপর যদি OH থাকে তাহলে সেটাকে কি বলে ভাইয়া? ফেনল বলে। এটা শিখে রাখবা। এবার আসো আমরা একটু দেখি নামকরণে আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে শেষে অল যুক্ত হয়। দেখো অল যুক্ত হয়, অ্যালকোহলের জন্য অল যুক্ত হয়, যেমন দেখো ইথানল। হ্যাঁ, এবার আসো আমরা অ্যালকোহলের প্রস্তুতি দেখি, এগুলো আমরা পড়ে আসছি। দেখো অ্যালকোহলের প্রস্তুতি করতে যে প্রথম যে প্রস্তুতিটা দেখাইছে, এই প্রস্তুতিটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে আসছি আগেই। দেখো এই প্রস্তুতিটা আমি কি করছি? অলরেডি দেখিয়ে আসছি। এখন আমি এই প্রস্তুতিটা তোমাদেরকে আরেকটু সুন্দর মতো বুঝাই। দেখো অ্যালকোহলের প্রস্তুতির সময় আমরা অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করি। অ্যালকাইল হ্যালাইডের সংকেত হচ্ছে RX। এই অংশটার নাম হচ্ছে অ্যালকাইল, এই অংশটার নাম হচ্ছে কি? অ্যালকাইল। আর এই X অংশটার নাম হচ্ছে হ্যালাইড। সো আমরা অ্যালকোহল প্রস্তুতির সময় অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করি। এই অ্যালকাইল গ্রুপ সম্পর্কে তো আমরা অলরেডি জানি যে অ্যালকাইল গ্রুপ R মানে হচ্ছে CnH2n+1। যেমন উদাহরণ যদি দেখি CH3, এটা একটা অ্যালকাইল গ্রুপ। এবং তাহলে হ্যালোজেন গ্রুপ কারা? হ্যালোজেন গ্রুপ হচ্ছে যদি ফ্লোরিন থাকে তাহলে হ্যালোজেন, ক্লোরিন থাকলে হ্যালোজেন, ব্রোমিন থাকলে হ্যালোজেন, আয়োডিন থাকলে হ্যালোজেন, এগুলো হচ্ছে হ্যালোজেন গ্রুপ। সো ওখানে যেই যৌগটা ছিল সেই যৌগটা কি ছিল? একটা অ্যালকাইল হ্যালাইড ছিল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড CH3CH2Cl, এটাকে বলা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। এই যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, এইটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, কি দিই ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড দিই। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই এটা পানির উপস্থিতিতে দিতে হবে, এটা মাথায় রাখবা, পানির উপস্থিতিতে দিতে হবে। পানির উপস্থিতিতে দিলে এই জায়গাতে কি বিক্রিয়া ঘটবে জানো? পানির উপস্থিতিতে দিলে এই জায়গাতে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। বিক্রিয়ার নাম কি? প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? প্রতিস্থাপন বিক্রিয়া মানে হচ্ছে এই জায়গায় যে সোডিয়ামটা আছে, এই সোডিয়াম এখান থেকে ক্লোরিনকে নিয়ে পালিয়ে যাবে, পালিয়ে যে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। আর এই জায়গায় যে OH আছে, এই OH এখানে বসে যাবে, বসে গেলে CH3CH2OH তৈরি হবে। তাহলে দেখো তো আমরা এখান থেকে অ্যালকোহল পেয়ে গেলাম না? এই বিক্রিয়া কিন্তু আমরা আগেও দেখে আসছি। দেখো এখানে আমাদের কি ঘটলো? দেখো আমাদের এখানে CH3CH2Br আছে, মানে কি এই জায়গাতে একটা অ্যালকাইল হ্যালাইডই নিছে কিন্তু ব্রোমিনকে নিছে। তারপর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে এবং হিট দিছে। এরা এখানে স্পেসিফিকভাবে পানির কথা উল্লেখ করে নাই। দেখো পানি এবং অ্যালকোহল এই দুইটার ভিতরে যে কোনো একটা নেওয়া যায়। অ্যালকোহল নিলে এই জায়গাতে হচ্ছে অপসারণ বিক্রিয়া ঘটে, আর যদি পানি নাও তাহলে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এই দুইটার পার্থক্য, এটাকে সাইজেফ নীতি বলে,
ঠিক আছে, এটা আমরা হচ্ছে একটু বড় যখন হব তখন শিখবো। এখন আমাদের অত ডিটেল যাওয়ার দরকার নেই, জাস্ট আমরা এইটুকু জানি যে এই জায়গাতে তাপ দেওয়ার সাথে সাথে পানি থাকে, পানি থাকলে এই জায়গাতে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে এটা ইথানল তৈরি করে এবং সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। সো এই যে বিক্রিয়াটা অ্যালকোহল প্রস্তুতির যে বিক্রিয়া, এটা এমসিকিউতে প্লাস সিকিউতে দুই জায়গাতেই আমরা ব্যবহার করব। এটা এমসিকিউতে প্লাস সিকিউতে দুই জায়গাতে আমরা ব্যবহার করব। এটা একটু লিখে লিখে ভালো করে প্র্যাকটিস করবা। এবং এটা যে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটলো এটা কিন্তু মনে রাখবা, হ্যাঁ, এটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো আমি যেই পানির কথা এখানে বলছি, এই পানির কথা এখানে কিন্তু বলে দিছে জলীয় দ্রবণ, হ্যাঁ, এখানে উল্লেখ করেনি, ওখানে কিন্তু বলে দিছে, বুঝছো? এবার দেখো আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সম্পর্কে আমরা আগেই শিখে আসছি যে বন্ড সিএইচও থাকলে সেটাকে অ্যালডিহাইড বলে, তার মানে আর সিএইচও আছে, এটাকে বলে অ্যালডিহাইড। এবং এর নামকরণের সময় আমরা কি বলছি, নামের শেষে ন্যাল থাকে, যেমন ইথানল, প্রোপানল, বিউটানল, মিথানল, এগুলো হচ্ছে অ্যালডিহাইড। সো এই যে অ্যালডিহাইডগুলো আছে, এই অ্যালডিহাইডগুলো সম্পর্কে যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, দেখো নামকরণের সময় নামের শেষে অ্যাল থাকে, এটাকে বাংলায় লিখলে ন্যাল আসে। সো এটা হচ্ছে প্রোপানল। আচ্ছা, এই লেখাগুলো একটু কেমন জানি হয়ে আছে। সো এই জায়গাতে এই যে অ্যালডিহাইডের প্রস্তুতি যখন করছে, দেখো অ্যালডিহাইডের প্রস্তুতির বিক্রিয়া আমরা অলরেডি দেখে আসছি। কি দেখে আসছিলাম? দেখো এই যে ইথাইনের সাথে পানি যোগ করছিলাম, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক অ্যাসিড, 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ইথানল তৈরি হয়েছিল, একটু আগেই দেখে আসছিলাম আমরা। তখন কি এটা তখন ইথাইনের বিক্রিয়া আকারে দেখছিলাম। এখন আমরা ইথাইনের বিক্রিয়াটাই অ্যালডিহাইডের প্রস্তুতি আকারে দেখছি। তাহলে আগে ছিল ইথাইনের বিক্রিয়া, এখন হচ্ছে অ্যালডিহাইডের প্রস্তুতি। বুঝবা ভালো করে, আগে ছিল ইথাইনের বিক্রিয়া, এখন হচ্ছে অ্যালডিহাইডের প্রস্তুতি। সো এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এবার আসো আমরা এই বিক্রিয়াটা যদি দেখি, এখন আমরা কি করব, এই জায়গাতে দেখো কিছু চিত্র দেয়া আছে, এই চিত্রগুলো হচ্ছে বিভিন্ন তোমার জীবাশ্মকে সংরক্ষণ করার জন্য বা প্রাণীকে সংরক্ষণ করার জন্য পরীক্ষাগারে। সো পরীক্ষাগারে ফরমালিন ব্যবহার করে বা অন্য জিনিসপত্র ব্যবহার করে আমরা কিছু প্রাণী সংরক্ষণ করছি। এবারটা দেখো এখানে আমাদের একটা জিনিস দেয়া আছে, সেটার নাম হচ্ছে ফরমালিন। বলছে ফরমালিন বা মিথানল, মিথানল। সো মিথানল মানে বুঝতেই পারছো যে এটা অ্যালডিহাইড, ন্যাল কথাটা যুক্ত আছে তার মানে অ্যালডিহাইড, এবং মিথানল মানে এক কার্বন বিশিষ্ট, তার মানে ফর্মালডিহাইড এই সিএইচও এই গঠন দিয়ে তৈরি। সো এই মিথানল যেটা আছে এই সিএইচও এটা দিয়ে তৈরি। এবার বলছে মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে আসে, এটা ক নাম্বারেও কিন্তু চলে আসে, এটা এমসিকিউতে আসে, এটা ক নাম্বারেও চলে আসে। তাহলে কি হচ্ছে, এই সিএইচও বা মিথানল এর 40% যে জলীয় দ্রবণ এইটাকে আমরা ফরমালিন বলি। মিথানলের 40% জলীয় দ্রবণকে কি বলি? ফরমালিন বলি। এই যে ফরমালিন বলতেছি, বলছে ফরমালিনের 40% মিথানল আর 60% পানি থাকে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। 40% মিথানল এবং 60% পানি থাকে। এবার আসো পরবর্তীতে দেখি, আমাদের পরবর্তী অংশ হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে দেখো এই জায়গাতে অ্যালডিহাইডের ভিতরে আমাদের শুধু প্রস্তুতি দেখাইছে আর ফরমালিন দেখাইছে, অ্যালডিহাইডের ভিতরে কিন্তু আর কোনো বিক্রিয়া দেখায়নি। কিন্তু অ্যালডিহাইডের বিক্রিয়া হচ্ছে সবচেয়ে বেশি এবং অ্যালডিহাইডের বিক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাট তোমাদের এই অংশে দেখায়নি, ঠিক আছে? কিন্তু যখন তুমি বড় হবা তখন অ্যালডিহাইড সম্পর্কে তুমি অনেক পড়তে পারবা। আমি যেমন অ্যালডিহাইডের উপর আমার একটা ফুল একটা ক্লাসই থাকবে যেটা আমি শুধুমাত্র অ্যালডিহাইড পড়াবো, ঠিক আছে? অ্যালডিহাইডের প্রায় 8-10 ধরনের বিক্রিয়া, অ্যালডিহাইডের সক্রিয়তার ক্রম, অ্যালডিহাইড কীভাবে বিক্রিয়া করে, অ্যালডিহাইডের বিক্রিয়া মেকানিজম, অ্যালডিহাইডের শনাক্তকরণ বিক্রিয়া, ওগুলা ইন্টারমিডিয়েটে যখন যাবে তখন আমি পড়াবো, ঠিক আছে? তোমরা যখন আর কিছু মাস পরে 5-6 মাস পরে ইন্টারমিডিয়েটে যাবা তখন তোমরা আমার ক্লাসগুলো দেখেই কিন্তু বুঝতে পারবা যে এইগুলা ঠিক কিভাবে কাজ করে। সো চলো এখন আমরা দেখি কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে। কার্বক্সিলিক অ্যাসিডের বেসিক সংকেত COOH এবং কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ওইক অ্যাসিড, এই টাইপের নামকরণ করা হয়। দেখো নামের শেষে ওইক অ্যাসিড এইটা আসে কার্বক্সিলিক অ্যাসিডে, যেমন ইথানোইক অ্যাসিড। এবার দেখো কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি আমরা কিভাবে করব। যেমন দেখো আমরা এখানে একটা ইথানল নিছি। ইথানল মানে কি? ইথানল মানে হচ্ছে অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড CHO আছে, তার মানে এটা অ্যালডিহাইড এবং 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এইটাকে যদি আমরা K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড এই দুইটা পদার্থকে বলা হচ্ছে জারক। এই দুইটা পদার্থকে কি বলে? জারক। এরা কি করতে পারে? জারক হচ্ছে তোমার জারণ করতে পারে।
ঠিক আছে। সো এরা জারণ করতে পারে। সো এই যে জারকগুলা নিলাম, এই জারকের উপস্থিতিতে আমরা জারণ বিক্রিয়ার মাধ্যমে দেখো এই জায়মান অক্সিজেন পাইলাম, এইটা থেকে আমরা জায়মান অক্সিজেন পাইলাম। এখন জায়মান অক্সিজেন অনেক শক্তিশালী, জায়মান অক্সিজেন কি অনেক শক্তিশালী, জায়মান অক্সিজেন অনেক শক্তিশালী হওয়ার কারণে এ কি করবে, এই অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করবে, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করবে। দেখো এই জায়গাতে একটা বিক্রিয়া তোমাকে আমি একটু শিখিয়ে দিই, একটা বিক্রিয়া একটু শিখিয়ে দিই। দেখো সবসময় মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা, এই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখবা। K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, এইটা হচ্ছে জারণ করে বা জায়মান অক্সিজেন দেয়। জায়মান অক্সিজেনের কাজ হচ্ছে জারণ করা। তারপরে KMnO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরাও হচ্ছে জারণ করে এবং এর কাজও হচ্ছে তোমার জায়মান অক্সিজেন দেয়া। সো এই ধরনের জারক যদি কখনো পাও, দেখো অ্যালকোহলকে তুমি যদি জারণ করো কার উপস্থিতিতে, এই যে এই দুইটা যে কোনো একটার উপস্থিতিতে, সো এই দুইটা যে কোনো একটা এখানে বসাই দিবা। তাহলে জারণ যদি করো তাহলে প্রথম স্টেজে সে অ্যালডিহাইড প্রস্তুত করবে, প্রথম স্টেজে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হবে। 2 নাম্বার স্টেজে যদি তুমি আবার জারণ করো কার উপস্থিতিতে, দেখো এই দুইটা যে কোনো একটার উপস্থিতিতে, তাহলে আবার সে পরবর্তী স্টেজে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। তার মানে এইটা হচ্ছে স্টেপ 1, এইটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 3। সো এদিক থেকে এইদিকে যেমন যাইতে পারে, ঠিক অপোজিটে আসবে হচ্ছে বিজারণ করলে। বিজারণ করা মানে জায়মান হাইড্রোজেন দেয়া। সো জায়মান হাইড্রোজেন দিলে ঠিক অপোজিট আসবে। আর যদি শুধু জায়মান অক্সিজেন দাও তাহলে এদিক যাবে। তার মানে মাথায় রাখবা, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড। এই স্টেপটা মাস্ট মাথায় রাখবা। এই স্টেপটা তোমার জন্য লাইফ সেভিং হবে। ঠিক আছে, এইটা মাস্ট মাথায় রাখবা, মাস্ট মাথায় রাখবা, খাতায় লিখে নাও, মাস্ট মাথায় রাখবে, এটা তোমার জন্য লাইফ সেভিং হবে। তাহলে দেখো এই জায়গাতে আমাদের প্রথম স্টেপটা দেয়াই নেই। প্রথম স্টেপটা না দেয়া থাকার কারণে আমরা ইথানল নিছি, ইথানলকে জারণ করছি K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে করে আমরা কি বানাইছি, আমরা বানাইছি হচ্ছে ইথানোইক অ্যাসিড। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া ফর এমসিকিউ, পাশাপাশি সিকিউ এর ভিতরে বিভিন্ন জায়গায় আমরা এটা ব্যবহার করি। সো তোমাদেরকে আমি বেসিক ক্লাস এবং সিকিউ এমসিকিউ সলভ ক্লাস দিব, সিকিউ এমসিকিউ সলভ ক্লাস এবং বেসিক রিভিউ ক্লাস দিব আরও। সো সেই জায়গাতে সিকিউ এমসিকিউ সলভ ক্লাস, বেসিক ক্লাসে তোমাকে এইগুলো আরও ভালো করে শেখানো হবে। ঠিক আছে, প্যারা হবে না। দেখো আচ্ছা, এবার আসো যে তোমার কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে এদের অম্লীয় ধর্ম সম্পর্কে আমরা ব্যাখ্যা করছি। কার্বক্সিলিক অ্যাসিডের অম্লীয় ধর্ম বলতে কি বোঝায়? দেখো অম্লীয় ধর্ম, অম্ল ধর্ম বলতে কি বোঝায়? অম্ল মানে সেটা অ্যাসিড, ঠিক আছে। সো অম্ল ধর্ম মানে অম্লের কাজ হচ্ছে দেখো এইভাবে পড়বা, অম্লের কাজ হচ্ছে অনল। অনল মানে কি? অনল মানে হচ্ছে অতে অম্ল, অতে কি? অতে অম্ল, দৈন্তন্যতে নীল আর লতে লাল, ঠিক আছে, লতে কি? লাল। সো অনল মানে হচ্ছে অম্ল নীল লিটমাসকে লাল করে। কি কাটকা লাল করে? লিটমাস। এবার বলবো ভাই লিটমাসটা কি? লিটমাস হচ্ছে অ্যাসিড ক্ষার পরীক্ষা করার জন্য এক ধরনের বিশেষ পেপার, যেই পেপার অ্যাসিডের ভিতরে গেলে বর্ণ পরিবর্তন করে, ক্ষারের ভিতরে গেলে বর্ণ পরিবর্তন করে। যখন একটা লিটমাস ক্ষারের ভিতর থাকে তখন সে নীল অবস্থায় থাকে, যখন সে অ্যাসিডের ভিতর যায় তখন সে লাল হয়ে যায়। যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড এক ধরনের অ্যাসিড, সো তার ভিতরে লিটমাস দিলে সে লাল হয়ে যাবে। সো সে যদি নীল অবস্থায় থাকতো তাহলে সে কী হয়ে যেত? লাল হয়ে যেত। তাহলে অনল মানে হচ্ছে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ঠিক আছে। অনল নীলকে লাল করে, অম্ল নীলকে লাল হয়। সে অম্ল নীল লাল, এটা মনে রাখবা। তার মানে আমাদের এখানে যেই কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড আছে সে নীল লিটমাসকে লাল করতে পারে। এবার বলছে দেখো ফ্যাটি অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি করে। তাহলে এইটা একটা ক্ষার, ক্ষারটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা ক্ষারটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এর সাথে আমরা যদি অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে এই জায়গাতে লবণ তৈরি হবে। লবণটা কি? দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড এটা ভেঙে যায়। কিভাবে ভাঙে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো একটা কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH, একটা অ্যাসিড তখনই অ্যাসিড যখন সে হাইড্রোজেন ডোনেট করতে পারে। মাথায় রাখবা, একটা অ্যাসিড তখনই অ্যাসিড যখন সে হাইড্রোজেন ডোনেট করতে পারে বা হাইড্রোজেন ছেড়ে দিতে পারে। তার মানে এই জায়গা থেকে হাইড্রোজেন ছাড়বে। হাইড্রোজেন ছাড়লে কিভাবে হবে? দেখো CH3COO- এবং হাইড্রোজেন প্লাস এই আয়নে পরিণত হবে। সো এই হাইড্রোজেন ছাড়ার কারণেই সে কিন্তু অম্ল
বা অ্যাসিড। সো সে কখন অম্ল বা অ্যাসিড হিসেবে কাজ করবে? যখন সে এই হাইড্রোজেনকে ছাড়তে পারবে। সো যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড হাইড্রোজেনকে ছাড়ছে, তাহলে এখন কি ঘটবে বলো তো? তুমি যদি এখন CH3COOH তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে এই জায়গাতে এখন তুমি একটু চিহ্ন পরিবর্তন করো। এই অংশটা মাইনাস, হাইড্রোজেন প্লাস, এই অংশটা প্লাস, এই অংশটা মাইনাস। সো কি হবে? একদম সিম্পল জিনিস, এই প্লাস যাবে মাইনাসের কাছে, এই প্লাস যাবে মাইনাসের কাছে। সো প্লাস মাইনাস চেঞ্জ যদি হয়ে যায়, এই সোডিয়াম এখানে এসে CH3COONA এটাতে পরিণত করে, আর এই হাইড্রোজেন এখানে এসে পানিতে পরিণত করে। তার মানে দেখো এখানে আমাদের কি ঘটলো? এখানে আমাদের অম্ল ক্ষার বিক্রিয়া করে এইটা তৈরি করলো হচ্ছে লবণ, আর এটা তৈরি করলো কি? পানি। সো এই যে লবণ পানি, লবণ যেটা তৈরি করলো, এই লবণ পানি তৈরির বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে প্রশমন বিক্রিয়া। কি বলি? প্রশমন বিক্রিয়া। আমরা বিক্রিয়া পার্টে এটা শিখছি, প্রশমন বিক্রিয়া। সো এই জায়গাতে আমাদের বেসিক্যালি একটা প্রশমন বিক্রিয়া ঘটলো। সো প্রশমন বিক্রিয়া হওয়ার জন্য কার্বক্সিলিক অ্যাসিডকে তো অ্যাসিড হওয়া লাগছে, তাই না? সো যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড, তাই আমাদের এখানে প্রশমন বিক্রিয়াটা ঘটছে। সো এই জায়গাতে আমরা একটা স্পষ্ট জিনিস বুঝতে পারলাম, যেখানে আমাদের প্রশমন বিক্রিয়া ঘটছে। তাহলে এই জায়গাতে আমাদের প্রশমন বিক্রিয়া ঘটছে, তার মানে কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড হিসেবে কাজ করে। এইবারটা একটা খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ সংজ্ঞা শিখে নাও। এটা খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আবার ক নাম্বারের জন্যও গুরুত্বপূর্ণ। সো ভালো করে শিখে নাও। ইথানোয়িক অ্যাসিড মানে কি? CH3COOH, এইটাকে ইথানোয়িক অ্যাসিড বলে। এটা আরেকটা নাম আছে অ্যাসিটিক অ্যাসিড। সো এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। সো ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে, মানে এর সাথে জলীয় দ্রবণ করবা 4 থেকে 10% জলীয় দ্রবণকে বলে হচ্ছে ভিনেগার। ভিনেগারের নাম শুনছো না? আমরা বাসায় খাদ্য সংরক্ষণের জন্য ভিনেগার ব্যবহার করি। তোমার আম্মু দেখবা আচার সংরক্ষণের জন্য, বিভিন্ন খাদ্য সংরক্ষণের জন্য, মাছ মাংস সংরক্ষণের জন্য ভিনেগার ইউজ করে। সেই ভিনেগারটা আসলে ইথানোয়িক অ্যাসিড দিয়ে তৈরি। সো ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, এইটাকে আমরা ভিনেগার বলি। এই যে ভিনেগারের কাজ হচ্ছে খাবার তৈরি এবং খাবার সংরক্ষণ। সো খাবার তৈরিতেও এটা ব্যবহার হয়, খাবার সংরক্ষণেও এটা ব্যবহার হয়। এবার বলছে যে এরা মৃদু অম্লীয় খাদ্য ব্যবহার করলে খাদ্যে ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে পারে না। এই ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে কেন পারে না? কারণ ব্যাকটেরিয়া বা ইস্ট মরে যায়। কেন? এই যে ইথানোয়িক অ্যাসিডের উপস্থিতিতে মরে যায়। এই ইথানোয়িক অ্যাসিড যেহেতু হাইড্রোজেন ছাড়তে পারে, এই হাইড্রোজেন প্লাস আয়ন তোমার এই ব্যাকটেরিয়া বা ইস্টকে মেরে ফেলে। এই হাইড্রোজেন প্লাস আয়ন ব্যাকটেরিয়া বা ইস্টকে মেরে ফেলে। এই জায়গাতে একটু স্পেসিফিকভাবে দেখানো যায়, একটা বিক্রিয়ার মাধ্যমে দেখানো যায়। চলো একটা বিক্রিয়ার মাধ্যমে দেখাই। দেখো বিক্রিয়াটা এরকম যে CH3COOH বিক্রিয়া করে CH3COO মাইনাস প্লাস হাইড্রোজেন প্লাস। এবার পরবর্তী স্টেজে হাইড্রোজেন প্লাস প্লাস ব্যাকটেরিয়া, হ্যাঁ ব্যাকটেরিয়া, এইটা দেখায় এরপরে লিখে যে ডেড বা লেখা হয় হচ্ছে মৃত। এইটা লিখে দেয়া হয় যে কিভাবে আসলে ব্যাকটেরিয়াগুলো মরে যায় বা ইস্টগুলো মরে যায় সেটা বোঝানোর জন্য। সো যদি এই দুইটা লাইন তুমি মনে রাখতে পারো, মেমোরাইজ করতে পারো, তাহলে তোমার জন্য খুব ভালো হয়। তুমি কি করবা? তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবা যে ব্যাকটেরিয়া কিভাবে মরে যায়, ভিনেগারের উপস্থিতিতে ব্যাকটেরিয়া কিভাবে মরে। তাহলে তুমি মনে রাখতে পারবা, আর মনে রাখতে পারলে তোমার পরীক্ষার খাতায় টিচার আরও বেশি মার্ক দিবে, ঠিক আছে? সো এইটা একটু লিখে দিতে পারো। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে, ফলে আমাদের খাদ্য পচে না, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার বলছে দেখো হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুতি। তার মানে আমরা অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড কিভাবে প্রস্তুত করব। প্রথমেই দেখো আমাদের সূর্যালোকের উপস্থিতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন থেকে আমরা বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। সেই অ্যালকাইল হ্যালাইডকে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে তোমার ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড তৈরি করতে পারি। মানে এখানে স্টেপ বাই স্টেপ বিক্রিয়া দিছে। এই যে বিক্রিয়া দিছে এটা কিন্তু লিখে নাই, তাই না? শুধু বিক্রিয়া দিছে। সো এইটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আমাদের প্রথমে অ্যালকেন আছে। সো খেয়াল করো, অ্যালকেন আছে। এই যে অ্যালকেন আছে, এই অ্যালকেন আসলে কি হবে? একটা অ্যালকেন যদি নাও CH3 একটা অ্যালকেন। এবার প্রথমে স্টেপে বলছে দেখো এর সাথে তুমি হ্যালোজেন বিক্রিয়া করাইছো। হ্যালোজেন মানে কি? ক্লোরিন বিক্রিয়া করাইছো সূর্যালোকের উপস্থিতি মানে কি? ইউভি দিছো। সো ইউভি দিলে এটা যদি একই স্টেপে বিক্রিয়া করাও তাহলে কি ঘটবে বলো তো? CH3CH2Cl প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, এটা ঘটবে। এখন এই যে যৌগটা তৈরি হলো,
এই যৌগটাকে এখন আবার তুমি ফার্দার স্টেজে কি করাবা, CH3 CH2Cl এইটাকে তুমি বিক্রিয়া করাবা। দেখো কার সাথে, এই দেখো হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে অ্যালকিনকে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করাবা। সো এই জায়গাতে হাইড্রোজেন ব্রোমাইড নিবা, হাইড্রোজেন ব্রোমাইডকে বিক্রিয়া করাবা তোমার হাইড্রোজেন পারক্সাইড H2O2 এর উপস্থিতিতে। সো H2O2 এর উপস্থিতিতে বিক্রিয়া করালে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। কি ঘটবে দেখো, খুব সিম্পল একটা জিনিস ঘটবে, তোমাকে একটু সুন্দর মতো বুঝাই দিই। এই জায়গা থেকে যে হাইড্রোজেন আর এখান থেকে যে ক্লোরিন, এই দুইটা উঠে যে তোমার হচ্ছে এই দুইটা উঠে যে HCl তৈরি করবে, আর এই ব্রোমিনটা এখানে বসে যে তোমার CH3 CH2Br এইটা তৈরি করবে। এবার এই যে CH3 CH2Br তৈরি করলো মানে অ্যালকাইল ব্রোমাইড তৈরি করলো। এই অ্যালকাইল ব্রোমাইড তৈরি করার পর পরবর্তী স্টেজে কি ঘটবে দেখো তো, এই যে এই প্রোডাক্টটা আমরা পাইছি, এই প্রোডাক্টটা নিয়ে আমরা পরবর্তী স্টেজে বলছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডে জলীয় দ্রবণে বিক্রিয়া করাবো। সোডিয়াম হাইড্রোক্সাইডে জলীয় দ্রবণ, সো সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ মানে কি দেখো, CH3 CH2Br এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, বাট দ্রবণটা হবে অ্যাকুয়াস মানে পানি থাকবে এখানে। সো বিক্রিয়া করালে প্রতিস্থাপন বিক্রিয়া করবে, একটু আগে দেখে আসছি। এই সোডিয়াম এই ব্রোমিনকে নিয়ে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে, ঠিক আছে। তাহলে এই OH এখানে যে CH3 CH2OH তৈরি করবে। আর যদি আমরা অ্যালকোহল পাই, এখন এই অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডকে জারণ করলে কি পাবা, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা যেহেতু অ্যালকোহল পেয়ে গেছি, এই অ্যালকোহলকে আমরা এখন জারণ করতে পারি। যেহেতু আমরা অ্যালকোহল পেয়ে গেছি, এই অ্যালকোহলকে আমরা এখন জারণ করব। সো জারণ করলে এখানে জায়মান অক্সিজেন দিতে হবে, কিসের উপস্থিতিতে, KMnO4 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এটার উপস্থিতিতে। সো জারণ করলে প্রথম স্টেজে CH3CHO অ্যালডিহাইড তৈরি হবে। পরবর্তী স্টেজে তুমি যদি জারণ করো CH3CHO, এটাকে যদি আবার জারণ করো, আগের বিক্রিয়কগুলাই দিবা, এগুলাই এখানে আবার বসাবা। বসাইলে দেখো CH3COOH কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। সো এইভাবে আমরা কিন্তু ওই জায়গা থেকে যে বিক্রিয়াগুলো সেটা করতে পারতেছি। বিক্রিয়া কি বলছে, বিক্রিয়া দেখো বলছিল যে আমাদের তৈরি করতে হবে, কি তৈরি করতে হবে, হেডলাইন দেখো, হাইড্রোকার্বন মানে অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুতি। তাহলে এইটা কিন্তু একটা চেইন বিক্রিয়া, এটা কিন্তু 1 নম্বর চেইন বিক্রিয়া, যেটা লিখে দেখানো নাই, চেইন বিক্রিয়া। এবং মাথায় রাখবা এই চেইন বিক্রিয়াটাই তোমার সিকিউতে আসবে, এই চেইন বিক্রিয়াটাই সিকিউতে আসবে। এইটা হচ্ছে 1000 স্টার, এই চেইন বিক্রিয়াটাই তুমি হুবহুব সিকিউতে পাবা, হুবহুব সিকিউতে পাবা। কারণ কি, এতক্ষণ তুমি যত বিক্রিয়া শিখছো প্রত্যেকটা বিক্রিয়া অ্যাডজাস্ট করে এই বিক্রিয়াটা তৈরি হয়েছে। সো এই বিক্রিয়াটাই হুবহুব পাবা। সো এই বিক্রিয়াটা যেহেতু হুবহুব পাবা, এটা যেহেতু এখানে সব মিলায় লিখে দেয়া নাই, সো তোমার কাছে কঠিন লাগবে। এখন আমি কিন্তু সব কিছু লিখে দিছি, তো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে তোমার যে হ্যান্ড নোটটা আছে সেই হ্যান্ড নোটে এই বিক্রিয়াগুলো একটু লিখে নেওয়া, তারপরে সেই কথাগুলোর সাথে মিলাই নেওয়া, যাতে তুমি সুন্দর মতো এই জিনিসটা বুঝে নিয়ে পরীক্ষায় আসলে লিখতে পারো, সিকিউতে আসলে বুঝতে পারো, যে কোনো জায়গায় আসলে অ্যাপ্লাই করতে পারো। বুঝতে পারছো তো আমার কথা? আচ্ছা, যদি বুঝতে পারো চলো এখন আমরা পরবর্তী অংশে যাই। দেখো এখানে কিন্তু আমরা জারণ করছি K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। সো এইটা দিয়ে জারণ করা যায়, আবার কিন্তু KMnO4 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ওটা দিয়েও জারণ করা যায়। সো তুমি এইটা ব্যবহার করতে পারো, এটা যেহেতু বইতে দেয়া আছে তোমার জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে। এবার দেখো পরবর্তীতে আরেকটা বলে দিছে যে আমরা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, ফসফরিক অ্যাসিড মানে কি, তোমার ফসফরিক অ্যাসিড মানে হচ্ছে H3PO4, এইটাকে আমরা ফসফরিক অ্যাসিড বলি। ফসফরিক অ্যাসিডের সংকেত এটা। তোমার 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 60 অ্যাটম বায়ুচাপে জলীয় বাষ্পের সাথে 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তোমরা অ্যালকাইন বা ইথাইনের সাথে পানি সংযোগ বিক্রিয়া করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়া আমরা আগে দেখে আসছি। দেখো কি দেখছি, আমরা ইথাইন নিছি, ইথাইন মানে CH ট্রিপল বন্ড CH, এর উপস্থিতিতে আমরা ফসফরিক অ্যাসিড নিছি। ফসফরিক অ্যাসিড মানে কি H3PO4, এবং যেই ফসফরিক অ্যাসিড নিছি তার পার্সেন্টেজও দেখো দেয়া ছিল। ফসফরিক অ্যাসিড পার্সেন্টেজ দেয়া নেই, 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এবং পাশাপাশি 2% আমাদের দেয়া আছে মার্কিউরিক অ্যাসিড HgSO4, 20% সালফিউরিক অ্যাসিড H2SO4,
এইটার উপস্থিতিতে বিক্রিয়া করাইলে এইটা বিক্রিয়া করবে পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড তৈরি করবে, CH3CHO। এই বিক্রিয়া কিন্তু আমরা আগেই দেখে আসছি। সো এই যে বিক্রিয়া করলো, এবার এই জায়গা থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে HgSO4 এটা বিষাক্ত হয়, শিল্পক্ষেত্রে এটাকে ব্যবহার নিরুৎসাহিত করা হয়। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত অ্যালকেন উচ্চচাপ চাপে বায়ু দ্বারা জারিত করলে এইটা থেকে আমরা জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারি। তার মানে কথাটা হচ্ছে কি, এই জায়গায় যে আমরা HgSO4 ব্যবহার করতেছি এটা কিন্তু বিষাক্ত। সো এইটা যেহেতু বিষাক্ত, এই জন্য আমরা শিল্পক্ষেত্রে এটা ব্যবহার বন্ধ করার জন্য তোমার হচ্ছে যে বলা হয়। সো এই যে শিল্পক্ষেত্রে এটা ব্যবহার বন্ধ করার জন্য বলা হয়, এটাকে বলা হয় গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি মানে হচ্ছে যেই কেমিস্ট্রি আমাদের মানুষের জন্য উপকারী সেটাকে গ্রিন কেমিস্ট্রি বলে। তো তুমি যখন একটু বড় হবা তখন গ্রিন কেমিস্ট্রি সম্পর্কেও পড়বা, ভাইয়াই পড়াবে তোমাদেরকে। সো ততক্ষণ পর্যন্ত ওয়েট করো, আপাতত এগুলো শিখে ফেলো। আচ্ছা, এবার আসো আমাদের পরবর্তী টপিক দেখি। বলছে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড এই তিনটা জিনিসের ব্যবহার। সো এখানে আমাদের দেখো ব্যবহারগুলা লেখা আছে। সো এই জায়গায় যে ব্যবহার লেখা আছে এখান থেকে একটা এমসিকিউ চলে আসে, টোটালটা একটা রিডিং দিবা, রিডিং দিলে বুঝতে পারবা। তারপর আমি একটু বলে দিই। যেমন বলছে দেখো, একটা জিনিস সিম্পল দিই, ইথানলে 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিড বলে। এই রেকটিফাইড স্পিড কাকে বলে, এটা কিন্তু একটা ক নম্বর প্রশ্ন। পাশাপাশি এই যে 96% এটা কিন্তু এমসিকিউ, ঠিক আছে। সো এই টাইপের ইনফরমেশন এর ভিতর থেকে খুঁজে খুঁজে বের করবা এই জায়গাতে। সো এই যে পেজটা আছে এই পেজটা গুরুত্বপূর্ণ, এটা একদম হুবহু পড়বা। এবার আসো তোমার অ্যালডিহাইডের যে ক্ষেত্রে কি কি ব্যবহার আছে সেটাও এখানে দেয়া আছে, এটাও পড়বা। জৈব অ্যাসিডের কি কি ব্যবহার আছে এখানে দেয়া আছে, এটাও পড়বা। এই যে পেজটা, এই পেজটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এখন রিডিং বললে আমি তোমাকে পড়াই দিলাম না, তুমি একা একা পড়লেই বুঝতে পারবা, এই জন্য পড়াই দিলাম না। কিন্তু এই পেজটা বেশ গুরুত্বপূর্ণ, এই পেজটা পড়তে হবে। এরপরে আসো তোমার গ এবং ঘতে কোশ্চেন আসে পলিমার থেকে জৈব যৌগ থেকে 2 সেট কোশ্চেন করে। এক সেট দেয় অ্যালকেন, অ্যালকাহিন, তোমার অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল এগুলো থেকে, আর এক সেট দেয় পলিমার থেকে। সো 2 সেট যদি কোশ্চেন করে পলিমার থেকে তুমি স্পেসিফিকভাবে এক সেট কোশ্চেন পেয়ে যাওয়া। তার মানে তুমি এতক্ষণ পর্যন্ত যা পড়ছো সেগুলো যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু পলিমার। সো আমাদের পলিমারটা শিখতে হবে। পলিমার মানে হচ্ছে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রিত হয়ে বৃহৎ অণু গঠন করা। সো এই যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে পলিমাকরণ রিঅ্যাকশন। সো ধরো তোমার কাছে একটা 5 টাকার কয়েন আছে, আরেকটা 5 টাকার কয়েন আছে, আরেকটা 5 টাকার কয়েন আছে, আরেকটা 5 টাকার কয়েন আছে। তো তোমার কাছে 4টা 5 টাকার কয়েন আছে। এখন 4টা 5 টাকার কয়েন তোমাকে 4 জন দিছে, একটা তোমার বাবা দিছে, একটা মা দিছে, একটা ভাইয়া দিছে, একটা আপু দিছে। সো এই 4টা 5 টাকার কয়েন যখন 4 জনের কাছে ছিল তখন 4টা 5 টাকার কয়েন কিন্তু আলাদা আলাদা ছিল। তখন এই আলাদা আলাদা কয়েনকে বলা হয় মনোমার। মনো মানে এক, আলাদা আলাদা। কিন্তু যখনই 4টা তোমার কাছে দিছে, 4টাকে তুমি একসাথে করে ফেলছো, 4 সাথে একসাথে করলে এখন কিছু তোমার কাছে কিন্তু অনেক টাকা। সো অনেকগুলো একসাথে তৈরি হয়েছে। অনেক মানে হচ্ছে পলি, মনো মানে হচ্ছে এক, আর অনেকগুলো মানে হচ্ছে পলি। সো এইটা ছিল মনোমার আর এটা হচ্ছে পলিমার। সো পলিমার মানে অনেকগুলা মনোমার যখন একত্রিত হয়েছে তখন সেটা পলিমার। আর যেই প্রক্রিয়ায় এই বন্ড গঠন করে অনেকগুলা মনোমার একত্রিত হয়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে পলিমাকরণ রিঅ্যাকশন। খুব সিম্পল একটা জিনিস। তো এখন দেখো আমি যা যা বললাম সেটাই দেখো এখানে লেখা আছে যে কোনো বিক্রিয়ায় পদার্থের অণুগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন যদি করে তখন সেটাকে আমরা পলিমাকরণ বিক্রিয়া বলি। পলিমাকরণ বিক্রিয়ায় অণুগুলা যেগুলো অংশগ্রহণ করে প্রত্যেকটি অণুকে একটা অণুকে মনোমার বলে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন হওয়া গঠিত বৃহৎ অণুকে তোমার হচ্ছে পলিমার বলে। সো পলি মানে হচ্ছে বহু, মাথায় রাখবা, পলি মানে হচ্ছে বহু আর মনো মানে হচ্ছে এক। সো মনো মানে এক, মানে একটা অণু, আর এখানে বহু অণু। সো দেখো দুইটি মনোমার একসাথে যুক্ত হয়ে তোমার ডাইমার গঠন করে। ডাইমার মানে যেখানে দুইটা মনোমার আছে, 3টা অণু যুক্ত হয়ে এটাকে বলে ট্রাইমার, এবং এভাবে অনেকগুলা যুক্ত হলে সেটাকে বলা হচ্ছে পলিমার। সো 2টা অণু কোথাও যুক্ত হলে সেটা হচ্ছে ডাইমার। একটা ডাইমারের উদাহরণ দেখাই। যেমন দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা তো দেখছো তাই না? এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুইটা যদি একসাথে পরস্পর যুক্ত হয় তখন সেটাকে কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার বলে। সো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার Al2Cl6 এভাবে কিন্তু যুক্ত হয়। সো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, ঠিক আছে। সো এবার দেখো আমাদের পরবর্তী অংশে দেখি, বলছে পলিমারকে বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা যেতে পারে। তাদের গঠন প্রকৃতি পলিমার অনুযায়ী বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা যায়। বিশেষ করে আমরা পলিমাকরণ বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংযোজন বা জুট পলিমাকরণ,
মানে দুইটা একসাথে সংযোজন হয়ে গেছে, আরেকটা হচ্ছে ঘনীভবন। ঘনীভবন মানে হচ্ছে এই জায়গা থেকে কিছু একটা বাদ গেছে, যেমন এখান থেকে পানি বাদ যেতে পারে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বাদ যেতে পারে, এগুলো বাদ যেতে পারে। তার মানে সংযোজন মানে দুইটা অণু একসাথে যদি যোগ হয়ে যায় তাহলে সংযোজন। ওখানে শুধু সংযোজন হয়েছে, কিছু বাদ যায়নি। আর যেখানে ঘনীভবন হয়েছে এখানে সংযোজন হয়েছে, পাশাপাশি এখান থেকে কিছু একটা বাদ চলে গেছে। সংযোজন হয়েছে কিন্তু বাদ চলে গেছে, এই যে সংযোজনের পাশাপাশি বাদ চলে যাওয়া এটাকে বলা হচ্ছে ঘনীভবন, মানে একত্রিত করে ডেন্স করা। ঠিক আছে, তো এই দুই ধরনের পলিমাকরণ বিক্রিয়া আছে। সো প্রথমে আমরা সংযোজন পলিমাকরণ বিক্রিয়াতে একটু ফোকাস করব। প্রথমে আমরা কিসে ফোকাস করব? সংযোজন পলিমাকরণ বিক্রিয়াতে। সো দেখো, আমরা যদি সংযোজন পলিমাকরণ বিক্রিয়া দেখি, এইটা হচ্ছে আমাদের সংযোজন পলিমাকরণ বিক্রিয়ার একটা পারফেক্ট উদাহরণ। কি? ইথিনের তৈরি। সো দেখো, ইথিন মানে আমরা জানি CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিনে ডাবল বন্ড থাকে, মানে এটা একটা অ্যালকিন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। সো এই 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের এখানে যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের একটা বন্ড যদি ভেঙে যায় তাহলে এদিকে একটা হাত খুলে যায়, এদিকে একটা হাত খুলে যায়। সেই হাতে দেখো, আমরা যদি এখন একাধিক ইথিন বসাই, এভাবে বসাই যেতে পারবো। এই হাতে এভাবে আমরা একাধিক ইথিন বসাই যেতে পারবো। সো যতক্ষণ আমরা বসাবো, একের পর এক বসায় চেইন গঠন করলে তখন সেটাকে পলিমার বলবে। এখন আমরা গাদাখানিক জিনিসপত্র তো এভাবে বসায় অনেক বড় চেইন দেখাতে পারবো না। সেই জন্য আমাদের সংক্ষেপে বিক্রিয়াটাকে কিভাবে লেখা হয়, যে একটা ইথিন একা ছিল, সেই ইথিনটা ভেঙে অন্যের সাথে বিক্রিয়া করবে। তাহলে অন্যের সাথে কার সাথে বিক্রিয়া করবে? আরেকটা ইথিনের সাথে বিক্রিয়া করবে। এরকম ইথিন সংখ্যা কতগুলো হবে? n সংখ্যক এরকম ইথিন থাকবে। সো n সংখ্যক এরকম ইথিন যখন বিক্রিয়া করে ভেঙে যে এরকম ডাবল বন্ডের চেইন গঠন করবে, এই যে চেইন গঠন করবে, এই চেইনকে এভাবে দাগ দিয়ে ভাঙা হয়, ভেঙে এখানে n লেখা হয়। এই n মানে হচ্ছে একাধিক ইথিন একটা আরেকটার সাথে যুক্ত হয়ে আছে। সো এটাকে এভাবে সিম্বলাইজ করা হয়। সো এই যে সিম্বলাইজ করলাম, এখন তার মানে এটাই দাঁড়াচ্ছে যেখানে আমরা মনোমার থেকে পলিমার তৈরি করলাম, ইথিন থেকে পলিথিন তৈরি করে ফেললাম। এই যে ইথিন থেকে পলিথিন তৈরি করে ফেললাম, এমনি হয়ে গেল? এমনি তো হয়নি, অবশ্যই পলিমাকরণ বিক্রিয়ার মাধ্যমে হয়েছে। সো পলিমাকরণ বিক্রিয়াটা এখানে আসলে কি হবে? দেখো, পলিমাকরণ বিক্রিয়াটা হচ্ছে 1000 বায়ুমণ্ডলীয় চাপ এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং সামান্য পরিমাণ অক্সিজেন, এই 3টা প্রভাবকের উপস্থিতিতে, এই 3টা কন্ডিশনে আমাদের এখানে পলিমাকরণ বিক্রিয়াটা ঘটছে, অর্থাৎ ইথিন থেকে পলিথিন হয়েছে। এখন আমাদের বিক্রিয়াতে সরাসরি ইথিন থেকে পলিথিন তৈরি করতে বলবে, বা কোনোভাবে আমাদের বুঝাই দিবে যে এটা একটা ইথিন, সেই ইথিনকে পলিথিনে কনভার্ট করো। আবার কখনো কখনো MCQতে বলে দিবে যে ইথিন থেকে পলিথিন তৈরির বিক্রিয়াতে আমরা কি প্রভাবক ব্যবহার করি, তখন বলতে হবে 1000 অ্যাটম বায়ুমণ্ডলীয় চাপ, 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং সামান্য পরিমাণ অক্সিজেন। সো এই 3টা জিনিস আমাদের তখন বলে দেওয়া লাগবে। আচ্ছা, এবার আসো আমরা যদি দেখি পরবর্তী যে MCQটা বলছে সেটা হচ্ছে পলিপ্রোপিন। তো বুঝতেই পারছো, পলিপ্রোপিন মানে কি? পলি মানে তোমার পলিমার, প্রোপিন মানে কি? প্রোপিন মানে হচ্ছে একটা সিম্পল প্রোপিন। সো প্রোপিন থেকে পলিপ্রোপিন। সো একা একটা প্রোপিন ছিল মনোমার, এখন প্রোপিন মানে তো 3 কার্বন বিশিষ্ট, তাই না? সো প্রোপিনের একটু সংকেত লিখো। সো প্রোপিনের সংকেত কিভাবে লিখবা? দেখো, প্রোপিন মানে মিথেন, ইথেন, প্রোপেন। সো প্রোপিন লিখতে হবে, মানে 3 কার্বন বিশিষ্ট। এখন যেহেতু প্রোপিন মানে কোথাও একটা ডাবল বন্ড থাকবে। এখন দেখো, আমি এক জায়গায় ডাবল বন্ড দিয়ে দিলাম, তাহলে এক জায়গায় ডাবল বন্ড দিলে অন্যটা অবশ্যই সিঙ্গেল বন্ড হবে। তাহলে এই জায়গাতে ডাবল বন্ড হলে দেখো তো, এই জায়গাতে CH2 আসে, এখানে দেখো একটা হাইড্রোজেন আসে, আর এখানে একটা CH3 আসে না, CH3 আসে। সো এইভাবে এটা আমরা লিখতে পারি, এইটা হচ্ছে আমাদের পলিপ্রোপিন। এখন এইটা না আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। সো এটা যেহেতু বুঝতে অসুবিধা হচ্ছে, এইটাকে আমরা একটু অন্য জায়গায় লিখে তোমাকে বুঝাই দিই। দেখো, একটা প্রোপিন লিখলাম প্রথমে, প্রোপিনের সংকেত কি? CH3 CH ডাবল বন্ড CH2। এবার তোমার মনে প্রশ্ন আসবে, ভাইয়া এই ডাবল বন্ড ভেঙে 2 সাইডে হাত খোলার কথা, তাহলে এইটাকে আমি এখন পলিমাকরণ বিক্রিয়া কিভাবে করব? দেখো, পলিমাকরণ বিক্রিয়া করার জন্য তোমাকে ডাবল বন্ডের দিকেই ফোকাস করতে হবে, সো প্রথমে তুমি কার্বন ডাবল বন্ড লিখলা। এবার দেখো, এই সাইডে 2টা হাইড্রোজেন আছে লিখলা, এই সাইডে একটা হাইড্রোজেন আছে লিখলা। এবার যেহেতু এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, এটা থাকবে না। সো এটা যেহেতু থাকবে না, তাহলে এই বন্ডটা ভেঙে যে তোমার হাত তৈরি করবে। হাত তৈরি করলে এই হাত তো এইদিকে তৈরি করবে, তাই না? এইদিকে তৈরি করবে, এই হাত এইদিকে তৈরি করবে। তাহলে এই কার্বনের আরেকটা হাতে যেই মিথাইল গ্রুপ ছিল, তাকে কোথায় বসাবা ভাইয়া? তাকে সবসময় উপরে বসাবা। তাকে উপরে বসালে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, তুমি তাহলে বিক্রিয়াটা ভালো বুঝবা। তাহলে তাকে উপরে বসায়ে এইবার তুমি এখানে দাগ দিয়ে এখানে N লিখো। তার মানে N সংখ্যক
প্রোপিন বিক্রিয়া করে পলিপ্রোপিন তৈরি করে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের মনোমার, এটা ছিল হচ্ছে আমাদের মনোমার, আর এটা ছিল হচ্ছে আমাদের পলিমার। সো পলিমার যেহেতু এটার নাম হবে পলিপ্রোপিন। সো এই পর্যন্ত আসি। এখন এই বিক্রিয়াটা করতে যে আমাদের প্রভাবক হিসেবে কি নিতে হবে? প্রভাবক হিসেবে নিতে হবে হচ্ছে 140 ডিগ্রি বায়ুমণ্ডলীয় চাপ মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার আর 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। পাশাপাশি এমসিকিউ এর জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট যে পলিপ্রোপিনের বিক্রিয়ায় আমরা টাইটানিয়াম ক্লোরাইড ব্যবহার করি। কি ব্যবহার করি ভাইয়া? টাইটানিয়াম ক্লোরাইড ব্যবহার করি। সো টাইটানিয়াম ক্লোরাইড যেটা ব্যবহার করতেছি এটা তোমাকে প্রপারলি লিখতে পারতে হবে, নাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। ঠিক আছে? সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়, এখন আমরা আমাদের পরবর্তী অংশে আসব। পরবর্তী অংশে দেখো আমাদের পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি দেয়া আছে। কি দেয়া আছে ভাইয়া? পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। সো পলিভিনাইল ক্লোরাইডকে জৈব পারক্সাইডের উপস্থিতিতে আমরা যদি তোমার উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে তোমার পিভিসি তৈরি হয়। দেখো, সো প্রথমে আমাদের ভিনাইল যৌগ সম্পর্কে বুঝতে হবে। আমরা এই জায়গাতে যে যৌগটা ব্যবহার করছি এটাকে বলে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড আসলে ভিনাইল ক্লোরাইড না, এটাকে ভিনাইল যৌগ বলে। ভিনাইল যৌগের সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CHX। এই যৌগটাকে বলা হচ্ছে ভিনাইল যৌগ। এই যে এক্স মানে হ্যালোজেন, হ্যালোজেনের জায়গায় ফ্লোরিন বসতে পারে, ক্লোরিন বসতে পারে, ব্রোমিন বসতে পারে, আয়োডিন বসতে পারে। যদি ফ্লোরিন বসে তখন বলা হবে ভিনাইল ফ্লোরাইড, যদি ক্লোরিন বসে তখন বলা হবে হচ্ছে ভিনাইল ক্লোরাইড, যদি ব্রোমিন বসে তখন বলা হবে ভিনাইল ব্রোমাইড, যদি আয়োডিন বসে তখন বলা হবে ভিনাইল আয়োডাইড। সো এই যৌগটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, কারণ এই এক্সের জায়গায় ক্লোরিন বসছে। সো এই যে ভিনাইল ক্লোরাইড, এই জায়গাতেও তো তোমার কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে ডাবল বন্ড ভেঙে যে এদিকে একটা হাত এদিকে একটা হাত খুলবে। সো ডাবল বন্ড ভেঙে যে এদিকে একটা হাত এদিকে একটা হাত খুললে তখন এখানে আমরা একাধিক অণুকে পরস্পরের সাথে বিক্রিয়া করাইতে পারছি। সো এইটা ছিল মনোমার, এটা হচ্ছে পলিমার। যেহেতু পলিমার সেজন্য এটার নাম দিয়েছি কি? পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, আজান দিচ্ছে, সো আজানের জন্য আমরা একটা ছোট্ট ব্রেক নিব, ব্রেকের পর আবার রেকর্ড করব। সো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। আমরা লাস্ট যে বিক্রিয়াটা দেখলাম সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা ভিনাইল ক্লোরাইড কীভাবে তৈরি করে সেই বিক্রিয়া। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। সো এটাও তুমি ভালো করে লিখে লিখে পড়ে নিবা, কেমন? এরপরে আসো আমাদের ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়া। জুট পলিমাকরণ বিক্রিয়ার পরে আমরা ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়া দেখব। ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়ায় আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে নাইলন তৈরি। এই নাইলন তৈরিটা যে কী পরিমাণ ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। সো এইটাকে তুমি 1000 স্টার নিয়ে নাও, 1000 স্টার। এইটা এত বেশি ইম্পর্টেন্ট। এবার তোমাকে একটু নাইলন তৈরির বিক্রিয়াটা একটু ট্রিক খাটায় শেখাবো, যাতে তোমার ইজিলি মনে থাকে। আমার যেমন ইজিলি মনে থাকে, তোমার যেমন ইজিলি মনে থাকে, সেই হিসাব করে একটু ট্রিক খাটায় তোমাকে এই নাইলন তৈরির বিক্রিয়াটা শেখাবো। সো দেখো, নাইলন তৈরির বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হয়। দেখো, নাইলন যেই বিক্রিয়াটা, এই ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়ার নাম হচ্ছে নাইলন 66 পলিমার। নাইলন 66 পলিমার। এখন বলবা ভাইয়া নাইলন 66 কেন? কারণ হচ্ছে নাইলন তৈরিতে আমাদের দুইটা বিক্রিয়কের প্রয়োজন হয়। দুইটা বিক্রিয়কের প্রত্যেকটাতে কার্বন সংখ্যা 6 করে থাকে। যেমন দেখো, আমাদের প্রথম যে বিক্রিয়ক এটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এটার নাম কি? অ্যাডিপিক অ্যাসিড। এই অ্যাডিপিক অ্যাসিডে কার্বন সংখ্যা কয়টা? 6টা। অ্যাডিপিক অ্যাসিডে কার্বন সংখ্যা 6টা। সেমভাবে আমাদের আরেকটা বিক্রিয়ক হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এটাতে কার্বন সংখ্যা কয়টা? 6টা। সো আমরা 6টা কার্বনে এই যে দুইটা বিক্রিয়ক নিলাম, যেহেতু এটাও 6টা এটাও 6টা, এই জন্য এটাকে বলে হচ্ছে তোমার কি বলতো, এটাকে বলে হচ্ছে নাইলন 66, অর্থাৎ বিক্রিয়কের কার্বন সংখ্যা 6 থাকে। এবার আমরা একটু অ্যাডিপিক অ্যাসিড লেখা শিখবো। দেখো, অ্যাডিপিক অ্যাসিডের ক্ষেত্রে মাথায় রাখবা যে এক সাইডে COOH বসবে, অন্য সাইডেও COOH বসবে। ঠিক আছে? COOH বসবে। সো এক সাইডে COOH, অন্য সাইডেও COOH বসবে, মাঝখানে CH2 বসবে। এখন বলো তো মাঝখানে CH2 কয়টা বসবে? দেখো, এইটা একটা কার্বন, এইটা একটা কার্বন, দুইটা কার্বন, তাহলে মাঝখানে এই জায়গাতে কার্বন সংখ্যা কত হবে? আরও 4টা হবে। তাহলে এখানে 4 দিলে দেখো এখন টোটাল মিলে আমার 6টা কার্বন হয়ে গেছে। সো মাথায় রাখবা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন অ্যাডিপিক অ্যাসিডের ক্ষেত্রে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড থাকে আর মাঝখানে 4টা মিথিলিন মূলক থাকে। এবার আসো হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। সো হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এই বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখবা যে মিথিলিন ডাইঅ্যামিন বলছে। সো ডাইঅ্যামিন মানে অ্যামিন থাকবে 2টা,
সো অ্যামিন থাকবে দুইটা, একটা ডান সাইড একটা বাম সাইডে। এবার মাঝখানে আমাদের মিথিলিন মূলক থাকবে। এবার বলো তো আমাদের এই বিক্রিয়কে কার্বন সংখ্যা কয়টা? উত্তর হচ্ছে 6টা। তাহলে দেখো এইটা তো আর কার্বন না, তাই না? এটা যেহেতু কার্বন না, তাহলে এইটা কিন্তু কার্বনে কন্ট্রিবিউট করতেছে না, তার মানে এখানে সরাসরি 6টা কার্বন বসে যাবে। সো এইভাবে আমরা দুইটা বিক্রিয়ক পাইলাম। এবার মজার ব্যাপার হচ্ছে, ভালো করে খেয়াল করলে দেখবা এখানে শেষে OH আছে আর এখানে শেষে H আছে। এখান থেকে OH আর এখান থেকে H উঠে যে পানি অপসারণ ঘটে, এই পানি অপসারণ ঘটার কারণেই এটাকে আমরা ঘনীভবন বলি। তার মানে আমরা একটু যদি ভালো করে খেয়াল করি, খেয়াল করলে দেখতে পাবো এখান থেকে OH এবং এখান থেকে একটা H উঠে যে পানি অপসারণ ঘটছে। সো পানি অপসারণ ঘটলে দেখো এই টোটাল বিক্রিয়কটা থেকে যাচ্ছে না, টোটাল বিক্রিয়কটা থেকে যাচ্ছে। দেখো এই সাইড থেকে OH উঠে গেছে, সো OH উঠে গেলে এদিকে একটা হাত খুলে গেল। তারপরে দেখো এই CH2 আছে, CH2 আছে, হোল 4 আছে, তারপর দেখো CO আছে। এই COর পরে এই OH উঠে যে এখান থেকে দেখো একটা NH এসে বসে গেছে। তার মানে এই দুইটা একত্রিত হয়ে একটা বন্ড তৈরি করছে, এই বন্ডের নাম হচ্ছে CONH বন্ড। এই যে CONH বন্ড এটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। কি বলে ভাইয়া? পেপটাইড বন্ড। মাথায় রাখবা, এটাকে নাম বলা হচ্ছে পেপটাইড বন্ড। সো আমরা যখন অ্যামিন পড়বো, অ্যামিন পড়ার সময় হচ্ছে এই বন্ডটা দেখবো। সো পেপটাইড বন্ড। এরপরে দেখো CH2 অংশ আছে, CH2 অংশ আছে, এখান থেকে একটা হাইড্রোজেন উঠে যেয়ে পরে দেখো NH হয়েছে। তার মানে আমরা টোটাল যে বিক্রিয়ক দেখলাম, এই বিক্রিয়কে কি কি ঘটনা ঘটলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি। টোটাল বিক্রিয়কে এখান থেকে OH উঠলো, এখান থেকে OH উঠলো, এখান থেকে হাইড্রোজেন উঠলো, এখান থেকে হাইড্রোজেন উঠলো। সো এই OH উঠে যে এই অংশটা হয়ে গেল, এই জায়গা থেকে তোমার OH উঠে যে CO হলো, এখান থেকে H উঠে যে NH হলো, বাকি অংশ বসে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন উঠে যে NH হয়েছে। সো এইটা হচ্ছে আমাদের সেই নাইলন 66 এর তোমার সংকেত। এইটাই হচ্ছে নাইলন 66 এর সংকেত। সো এই যে নাইলন 66 পাইলাম, বেসিক্যালি আমরা দুইটা জিনিস থেকে পাইছি, একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড আর একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। সো এই দুইটাকে কম্বাইন করে আমি এটা লিখছি। সো এই জায়গাতে আমাদের 3টা স্টেপে বিক্রিয়া মাথায় রাখতে হবে। ফার্স্ট স্টেপ, দুইটা বিক্রিয়কের নাম মুখস্থ করতে হবে, সংকেত মুখস্থ করতে হবে। 2 নাম্বার স্টেপ, এখান থেকে যে পানি অপসারণ হচ্ছে, H এবং OH চলে যাচ্ছে এবং মাঝখানে CONH বন্ধন তৈরি হচ্ছে, এটা মুখস্থ করতে হবে। তারপরে মুখস্থ করার পর দুইটাকে অ্যাড করে এটা লিখতে শিখতে হবে। এটা লিখতে শিখলেই তোমার বিক্রিয়া শেষ। তারপরে তুমি এখানে এক্সট্রা পানি দিয়ে দিবা। সো এটাই হচ্ছে তোমার নাইলন 66 তৈরির বিক্রিয়া। একদম সিম্পল ওয়েতে বুঝাইছি, জাস্ট যেভাবে বুঝাইছি এইভাবেই যদি তুমি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে তুমি পারবা। যদি এটা না বুঝে থাকো তাহলে ভিডিওটা একটু রিভাইভ করে আরও 2বার 3বার 4বার দেখবা, তাহলে দেখবা তোমার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা করতে পারি, এরপরে দেখো আমাদের কিছু প্রাকৃতিক পলিমার নিয়ে কথাবার্তা বলা আছে। কি আছে? প্রাকৃতিক পলিমার। সো এই প্রাকৃতিক পলিমার নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা আছে এগুলো একটু জাস্ট রিডিং পড়বা, রিডিং মারবা। এই যে শখটা, এই শখটা MCQ এর জন্য ইম্পর্টেন্ট, একটু মুখস্থ করবা। অলরেডি তুমি এটা সব কিছুই জানো। যেমন দেখো, ইথিন মনোমার থেকে পলিথিন তৈরি হয়, প্রোপেন মনোমার থেকে পলিপ্রোপিন তৈরি হয়, তারপরে ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড তৈরি হয়, তারপরে এই যে অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডায়ামিন থেকে নাইলন 66 তৈরি হয়। সো এখনো পর্যন্ত আমরা যেই 4টা পলিমার শিখছি সেগুলার পলিমারের ধর্ম এবং ব্যবহার লেখা আছে। সো এই ধর্মগুলা এবং এই ব্যবহারগুলা আমাদের একটু মুখস্থ করতে হবে। সো একটু লিখে লিখে মুখস্থ করবা। কি করবা? একদিন তুমি একদম ঠাড়া বসে বসে প্র্যাকটিস করে করে 2টা মুখস্থ করবা, আর পরের দিন যে আর 2টা মুখস্থ করবা। এবার থার্ড দিন যে আবার 2টা রিভিশন দিবা, ফোর্থ দিন যে আবার 2টা রিভিশন দিবা। এভাবে তুমি কয়েকদিন বারবার রিপিটেডলি এই ছকটা যদি প্র্যাকটিস করো, দেখবা এই ছকটা তোমার মনে থাকা শুরু হয়েছে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই ছক থেকে কিছু MCQ প্র্যাকটিস করলে আরও দ্রুত মনে থাকবে। MCQ প্র্যাকটিস করে করে এই জায়গাতে দাগাবা, তাহলে দেখবা আরও দ্রুত মনে থাকবে। সো দ্যাটস ইট। এরই মাধ্যমে আমাদের কৃষিক্ষেত্রে যেই প্লাস্টিকের ব্যবহার, এইটা একটু রিডিং পড়বা, এখানে তেমন কিছু নাই আসার মতো। এরই মাধ্যমে আমরা একদম শেষে চলে আসছি। এই জায়গাতেও এই অংশটা আমাদের রিডিং পড়তে হবে, এইটা থেকে তেমন কিছু আসে না। আচ্ছা, সো পরে আসে জৈব এবং অজৈব যৌগের পার্থক্য। সো জৈব এবং অজৈব যৌগের পার্থক্যের একটা ছক দেয়া আছে, এইটা একটু রিডিং পড়বা, এখান থেকেও তেমন কিছু আসে না। ঠিক আছে? সো এরই মাধ্যমে আমরা চ্যাপ্টার শেষ করে ফেলছি। সো আমাদের এই চ্যাপ্টার শেষ। পরবর্তী চ্যাপ্টার অনুশীলনীর MCQ হাবিজাবি এটা আছে। সো আমরা এরই মাধ্যমে আমাদের টোটাল চ্যাপ্টার একদম শেষ করে ফেললাম। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে এই ভিডিও ক্লাসটি দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা পরবর্তী ক্লাসটা দেখে ফেলবা, পরবর্তী যেই পর্বটা আসবে সেটা দেখে ফেলবা। আমাদের ফুল প্লেলিস্টটা ইউটিউবে সেভ করে রাখবা। এই বেসিক রিভিউ ক্লাসগুলা
মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতর কভার হয়ে যাবে। এইটা সবচেয়ে বড় চ্যাপ্টার ছিল, বাকি ক্লাসগুলো আরও ছোট হবে। সো এই ছোট রিভিউ ক্লাসগুলো তোমাকে এত পরিমাণ হেল্প করবে এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, এবং হয়তো এই স্টাইলে কেউই তোমাকে ক্লাস দিবে না। সো চেষ্টা করবা তোমার ফ্রেন্ডদেরকে পর্যাপ্ত পরিমাণে এই ভিডিওগুলো শেয়ার করতে, আমরা যেন সবাই মিলে একসাথে এই ক্লাসগুলো করতে পারি এবং সবাই মিলে শিখে এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারি। তোমরা শেয়ার করলে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।